আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 98 এবং এইচএসসি 2000 সব বন্ধুদেরকে, বাংলাদেশ সব বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমরা আজকে ইনশাল্লাহ কথা বলবো লকডাউন এবং প্রসূতি ও শিশু স্বাস্থ্য সেবা, ট্যুরিজম, ব্যাংকিং সেক্টর, করোনার প্রভাব এবং উত্তরণ সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকে আড্ডা দেওয়ার জন্য আসছি এসএসসি 98 এবং এইচএসসি 2000 বাংলাদেশ বন্ধুদের সাথে। আমাদের সাথে সব বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি আড্ডা দেওয়ার জন্য। আর আমাদের সাথে আছে সন্তোষ কুমার দেব, তারপর মাহবুব সাজল, তারপর আছে ডাক্তার মাহাদি, তারপর আছে ডাক্তার মিলিয়া তামান্না, আর পাশাপাশি আছে ফয়সাল, আর পাশাপাশি আমি আছি আলমগীর হোসেন আকাশ। ফয়সাল আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং বিশিষ্ট গিটারিস্ট, ও আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে সবসময়। ও আমাদের অ্যাডমিনে আছে এবং আমাদের খুবই ভালো বন্ধু আলহামদুলিল্লাহ। ও একজন সঙ্গীত শিল্পী। ইনশাল্লাহ আমি প্রথমে আমার সব বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ফার্স্ট টাইম আমি সন্তোষ কুমারের কাছে যাচ্ছি। সন্তোষ, ইনশাল্লাহ সন্তোষ, তুমি তোমার ব্যাপারে একটু বলবা। ও সহযোগে আমি একটু বলে দিই সন্তোষের ব্যাপারে। সন্তোষ হচ্ছে আমাদের একজন প্রিয় বন্ধু। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। সো ওর কাছে আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে বর্তমান বিশ্বের পর্যটন ব্যবস্থার কি অবস্থা, এই করোনা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ কিছু বলো দোস্ত। হ্যালো সন্তোষ, তুমি কি শুনতে পাচ্ছ? সন্তোষ, হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমাদের সাথে হ্যালো সন্তোষ, মেহেদি, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ আকাশ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সন্তোষ কি চলে গেছে? আমি তো সন্তোষকে ফার্স্ট টাইম বলেছিলাম থাকার জন্য। সন্তোষ কি চলে গেছে? হ্যালো সন্তোষ, আমাদের সাথে এখন বেশিরভাগ বন্ধুরা শিপ্রা সাদিয়া আছে, মাহিউদ্দিন রুবেল আছে, সাবিয়া ইয়াসমিন আছে, মোহাম্মদ ফারুক আছে, শেখ মনসুর আছে, খোরশেদ আলী আছে, রিকু বরু আমাদের সাথে অ্যাড হয়েছে, মোহাম্মদ হামিদ হোসেন নোমানি ও আমাদের প্রোগ্রামটা দেখতেছে, সিজার বিডি আছে। ও আমাদের এই বন্ধুরা আমাদের সাথে আছে আড্ডাতে ইনশাল্লাহ। আরো সব বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সন্তোষ, আমার তোমার প্রতি একটা প্রশ্ন ছিল। ফার্স্ট প্রশ্নটা ছিল বর্তমান বিশ্বের পর্যটন ব্যবস্থার কি অবস্থা এই করোনা পরিস্থিতিতে, তার সম্পর্কে কি তুমি কিছু বলো। ফার্স্ট প্রশ্ন আমার সন্তোষের কাছে। ধন্যবাদ। আর তুমি তোমার ব্যাপারে একটু বলে দিবা। শুধু বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আছি। তো বন্ধু, তুমি যে প্রশ্নটি করেছো যে বর্তমান বিশ্বে যে কোভিড-19 ফলে পর্যটনে কি প্রভাব পড়েছে, আমরা যদি ঠিক 2000 সালের কথা বলি, 2000 সালে আমরা দেখেছি সার্স ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে পর্যটন শিল্পে যেটুকু ক্ষতি হয়েছিল, আমরা ধারণা করছি যে 2019-এ যে কোভিড-19 প্রভাবের ফলে পর্যটন শিল্পে সার্স ভাইরাসের চেয়ে 10 গুণ বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে। UNWTO বিশ্ব পর্যটন সংস্থা, যেটি 156টি দেশ, 4টি অ্যাসোসিয়েশন মেম্বার এবং 500 অ্যাফিলিয়েটেড মেম্বার নিয়ে গঠিত, এবং বিশ্ব পর্যটন সংস্থা যেটি রিপোর্ট করেছে যে 2019 সালে 1.56 বিলিয়ন সমগ্র বিশ্বে পর্যটক ছিল, এবং সেই পর্যটন শিল্প থেকে বিশ্ব অর্থনীতিতে 2.9 ট্রিলিয়ন USD কন্ট্রিবিউশন ছিল, এবং 10.5% জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে গ্লোবাল জিডিপির এই পর্যটন ক্ষেত্র থেকে। প্রতি 10 জনে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই পর্যটন শিল্পে। আমরা সমগ্র বিশ্বের কথা যদি চিন্তা করি, প্রতি 7 জনে একজন হলো পর্যটক। এই কোভিড-19 প্রভাবের ফলে সমগ্র বিশ্বের পর্যটন কিন্তু আজ স্থবির হয়ে পড়েছে। আমরা UNWTO যেটি হচ্ছে যে প্রিডিক্ট করেছেন এই কোভিড-19 প্রভাবের ফলে 2020-তে 2.1 ট্রিলিয়ন পর্যন্ত অর্থনৈতিক একটি ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া মোট পর্যটক সমগ্র পৃথিবীতে 1.1 বিলিয়ন কমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ঠিক তার পাশাপাশি আমরা যদি বলি যে
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সমীক্ষা থেকে দেখা গেছে সমগ্র বিশ্বে 20% পর্যটকের সংখ্যা কিন্তু কমে গিয়েছে। এবং আমরা ধারণা করছি যে UNWTOর একটি সূত্র থেকে আমরা যে পরিসংখ্যানটি দেখতে পাচ্ছি, বিশ্বের 217টি যে ওয়ার্ল্ড ফেমাস ডেস্টিনেশন আছে সেগুলোর উপর তারা রিসার্চ করে দেখেছেন 45% ট্যুরিস্ট ডেস্টিনেশন অলরেডি আংশিকভাবে অথবা পুরোপুরি বন্ধ আছে, এবং 30% কান্ট্রি সেখানে এয়ারলাইন্স পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবং আমরা যেটুকু দেখতে পাচ্ছি 18% কান্ট্রি তারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যেখানে একটি দেশে আগমনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু রিসেন্ট যে তথ্যটি থেকে আমরা দেখতে পাচ্ছি UNWTO 22nd of April 2020-তে তারা যে সমীক্ষা করে দেখতে পেয়েছেন 96% কান্ট্রি ট্যুরিজম ডেস্টিনেশন গুলোতে তারা কিন্তু রেস্ট্রিকশন করে দিয়েছেন। আমরা যদি লাস্ট 7 মের একটি তথ্য দেখতে পাই, সেখানে UNWTO তারা বলছেন যে সমগ্র বিশ্বে 100% ট্যুরিস্ট ডেস্টিনেশন গুলো এখন কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, কারণ দিন দিন কোভিড-19 এর প্রাদুর্ভাব বাড়ার ফলে এই ট্যুরিস্ট ডেস্টিনেশন গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যাতে করে খুব অল্প সময়ের মধ্যে যদি কোভিড-19 প্রভাবটিকে, যেটি এখন WHO এবং প্রত্যেকটি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য, সেই লক্ষ্য থেকেই কিন্তু আজকে এই সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি দেশের সরকার যে তাদের ট্যুরিজম ডেস্টিনেশন গুলো বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে। আমরা যদি দেখি যে সমগ্র বিশ্বে কিন্তু অর্থনীতিতে 1.1 বিলিয়ন যে জিডিপি কন্ট্রিবিউশন একটি ক্ষতির সম্ভাবনা রয়েছে, যেটি পর্যটন ক্ষেত্র থেকে আসতো। আমরা যদি ইতালির কথা বলি, ইতালি তাদের আমরা যেটুকু দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পর্যটনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ধারণা করছে এই বছর তারা ধারণা করছে যে 95% রেভিনিউ যেটি ট্যুরিজম থেকে আসতো সেটি তাদের এই বছর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া স্পেন ধারণা করছে যে 77% ট্যুরিজম রেভিনিউটা এবছর এই 2020-তে কমে যেতে পারে। ইতালি তারা যেটুকু প্রেডিক্ট করতে পারছে 28.30 বিলিয়ন ইউএসডি এই 2020-তে তাদের ট্যুরিজম সেক্টর থেকে একটি লোকসানের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেটুকু ইতালি তারা বলছে যে ইতালি বেসিক্যালি পর্যটন বেষ্টিত একটি দেশ, যেই দেশে কলোসিয়াম সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য রয়েছে, এবং ভ্যাটিকান সিটি যেটিকে আমরা জানি পৃথিবীর ক্ষুদ্রতম একটি দেশ, যেটি দেখার জন্য পৃথিবীর প্রত্যেক প্রান্ত থেকে মানুষ সেই ইতালির রোম এবং ভেনিস সেই সিটিগুলোতে আমরা সবাই দেখতে যাই। সেই 2019 সালের ইতালির তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2.1 মিলিয়ন যে ট্যুরিস্ট এসেছিল, কিন্তু সেই জায়গা থেকে এবছর তারা ধারণা করছে 2020-তে 38% ট্যুরিস্টের সংখ্যা কিন্তু কমে যেতে পারে। আমরা যদি এশিয়া প্যাসিফিক কান্ট্রিগুলোর কথা বলি, এশিয়া প্যাসিফিক কান্ট্রিগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া তারা প্রেডিক্ট করছে 13.5% ট্যুরিস্ট এই 2020-তে কোভিড-19 এর প্রভাবের ফলে কমে যেতে পারে। চায়না বলছে যে তারা ধারণা করছে 10.9%, এবং আমাদের অন্যতম আরেকটি দেশ পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, যেটি পর্যটনের অন্যতম একটি ক্ষেত্র, তারা ধারণা করছে 10% যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এই 2020-তে কমে যেতে পারে। এবং সিঙ্গাপুর, যেখানে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু সিঙ্গাপুরও ভ্রমণ করে থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেডিকেল ট্যুরিজম এবং অন্যান্য পারপাসেও কিন্তু সিঙ্গাপুর ভ্রমণ করে থাকে, সিঙ্গাপুর প্রেডিক্ট করছে 8.4% তাদের যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সংখ্যা কিন্তু কমে যেতে পারে। আইটা, যেটা ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেলস অ্যাসোসিয়েশন, তারা ধারণা করছে এই কোভিড-19 এর প্রভাবের ফলে 20 লাখ ফ্লাইট ইতিমধ্যে কিন্তু বাতিল হয়েছে, যার ফলশ্রুতিতে তারা ধারণা করছে যে 314 বিলিয়ন ইউএসডি এই এয়ারলাইন্স খাতে কিন্তু একটি লোকসানের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এশিয়া প্যাসিফিক যে কান্ট্রিগুলো আছে সেই জায়গাগুলো থেকে এভিয়েশন তারা ধারণা করছে যে 110 বিলিয়ন ইউএসডি কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে এই এশিয়া প্যাসিফিক রিজনগুলোতে। তো আমরা সামগ্রিকভাবে যদি চিন্তা করি সমগ্র বিশ্ব জুড়ে যে পর্যটনের যে একটি অবদান ছিল অর্থনীতিতে, সেটি কিন্তু একটি এই কোভিড-19 এর প্রভাবের ফলে ব্যাপকভাবে একটি নেগেটিভ প্রভাব পড়েছে পর্যটন শিল্পের উপর, এবং কোভিড-19 এর প্রভাবের ফলে সমগ্র বিশ্বের পর্যটন কেন্দ্র এবং পর্যটন কিন্তু আজ স্থবির হয়ে পড়েছে।
ধন্যবাদ। জয়েন করেছে, আমাদের লাইভ অনেকেই শুনতেছে এবং যারা শুনতে পাচ্ছে না আমাদেরকে কমেন্টসে জানাবে। আর সন্তোষ, তোমাকে থ্যাঙ্কস, তুমি অনেক কিছু আমাদেরকে অ্যাডভাইস দিয়েছো, অনেক ব্যাপারে, করোনার ব্যাপারে আমাদেরকে অনেক কিছু বলেছো। পাশাপাশি আমি দুই চারটা লাইক কমেন্টস এর ব্যাপারে একটু বলি। বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছে, অনেকেই জানতে চেয়েছে। বাপ্পি এক্সপ্রেস আছে আমাদের সাথে, খোরশেদ আলী আছে, রিকু বড়ুয়া আছে, সিজার আছে, HM জুয়েল আছে, মোহাম্মদ ফারুক আছে, তহিদুল ইসলাম সজীব আছে, শেখ মনসুর আহমেদ শিপুল আছে, আহসান হাবিব রবি আছে, তারপর যাই সাবিনা ইয়াসমিন আছে, তহিদুল ইসলাম সজীব, মীর ইশফাক আছে, নিবারণ নিবু আছে, এমসা সানাউল্লাহ আছে, আনোয়ার হুসাইন আছে, রোকেয়া মুন্নি আছে, ওমর ফারুক আছে, মোহাম্মদ আলমগীর আছে, শামীম আহমেদ আছে, রাজওয়ানা দেওয়ান উর্মি আছে, ফয়সাল মিয়া আছে, আমাদের সাথে জয়েন করেছে, ওরা আমাদের সাথে শুনতে পাচ্ছে। শেখ মনসুর আহমেদ শিপুল আছে, মোহাম্মদ নোমানি আছে, আশা করি মহসিন মল্লিক আছে, আকবর হোসেন আছে, অনেক বন্ধু আমাদের সাথে জয়েনে আছে আলহামদুলিল্লাহ। এখানে যারা প্রশ্ন করতে চায়, এখানে আমাদের দুইজন ডাক্তার ফ্রেন্ড আছে। একজন হচ্ছে আমাদের মাহাদিকে সবাই চিনে আলহামদুলিল্লাহ। মাহাদি আরো 2-4টা লাইভ করেছে আমাদের গ্রুপে। আর আমাদের বান্ধবী আরেকজন আছে, মিলিয়া তামান্না। আজকে ডাক্তারি প্রশ্ন যারা করতে চাও তারা কমেন্টসে জানাও, ইনশাল্লাহ আমরা প্রশ্নগুলো নিব। সন্তোষের কুমারের কাছে আমার আরেকটা প্রশ্ন, দোস্ত, আমি সন্তোষকে দিয়ে শুরুয়াত করেছিলাম, ওকে সেকেন্ড টাইমে রাখছি। আরেকটা প্রশ্ন করি, সন্তোষ, বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে যদি কিছু বলতা, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা করোনা সম্পর্কে কিছু বলো, তুমি যে মহামারী দেখা দিয়েছে এই অবস্থা কিছু বলো। বাংলাদেশে মার্চের 8 তারিখে প্রথম কোভিড-19 যে একটি সংক্রমণ পাওয়া গিয়েছে, আমরা বিভিন্ন নিউজ পেপারের তথ্য অনুসারে যেটুকু জানতে পেরেছি, তার পরবর্তী সময় থেকে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু কোভিড-19 প্রভাব বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং যার সবচেয়ে বড় প্রভাবটি পড়েছে এই পর্যটন শিল্পে। আমরা যদি 2012 থেকে 13 সালের একটি স্ট্যাটিস্টিক্স এর কথা বলি, ওখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ডোমেস্টিক টুরিস্টের সংখ্যা ছিল 25 থেকে 30 লক্ষ। এই 2019 সালের পরিসংখ্যানে WTTC রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ডোমেস্টিক টুরিস্টের সংখ্যা হচ্ছে 90 লক্ষ থেকে প্রায় 1 কোটি। এই যে ক্রমবর্ধমান বাংলাদেশের টুরিস্টের সংখ্যা বাড়ছে, তার অন্যতম একটি কারণ কিন্তু হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের কর্মব্যস্ততা বাড়ছে। কর্মব্যস্ততা বাড়ার ফলশ্রুতিতেই কিন্তু মানুষের মাঝে বিষণ্ণতা তৈরি হয়েছে, স্ট্রেস তৈরি হয়েছে। এই স্ট্রেসটিকে রিমুভ করার জন্য মানুষ তখন রিক্রিয়েশন খুঁজছে। আর এই রিক্রিয়েশন কি করে? মানুষের বিষণ্ণতা যখন, স্ট্রেসটা যখন রিমুভ হয়ে যায়, আবার মানুষ যখন কাজে নামে, তখন প্রোডাক্টিভিটির পরিমাণটা কিন্তু বেড়ে যায়। আমরা বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের কর্মসংস্থানে কিন্তু অন্যতম একটি অনবদ্য ভূমিকা রেখে চলেছে এই পর্যটন শিল্প। প্রতি 10 জনে 1 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই পর্যটন শিল্পে। এবং আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এই পর্যটন শিল্পে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, তাছাড়াও সংশ্লিষ্ট অনেক স্টেক হোল্ডার কিন্তু রয়েছেন, যারা এই পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট থেকে জীবিকা নির্বাহ করছে অথবা দেশি এবং বিদেশি পর্যটকদেরকে সেবা নিশ্চিত করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেখানে 700 ট্যুর অপারেটর কোম্পানি, প্রায় 700 যেখানে সংযুক্ত আছে, এবং সেই জায়গা থেকে তাদের রিপোর্ট অনুযায়ী প্রায় 5,000 কোটি টাকা এই পর্যটনের ট্যুর অপারেটরের ক্ষেত্রে একটি ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই ক্ষেত্রে প্রায় 5,000 মানুষ যারা হচ্ছে যে তাদের চাকরি একটি হারানোর সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি ট্রাভেল এজেন্সির কথা বলি, এই ট্রাভেল এজেন্সি আমরা দেখতে পাচ্ছি তার সাথেও কিন্তু অনেক মানুষ সম্পৃক্ত আছে। এখানেও কিন্তু হচ্ছে যে কিছু মানুষ যারা হচ্ছে যে আপনার ট্যুর গাইড এবং হচ্ছে অন্যান্য চাকরিগুলোর সাথে সম্পৃক্ত ছিল, তারা কিন্তু এই কোভিড-19 প্রভাবের ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টুরিস্ট না থাকার জন্য তারা কিন্তু সাময়িকভাবে একটু হচ্ছে যে চাকরির একটু সংকটের মধ্যে পড়েছে। আমরা যদি হোটেল ইন্ডাস্ট্রির কথা বলি, বাংলাদেশে 10টি লাক্সারিয়াস হোটেল রয়েছে, তাছাড়া 4 স্টার এবং 5 স্টার হোটেল মিলিয়ে 20টি হোটেল রয়েছে। বুটিক ও অন্যান্য হোটেলের কথা আমরা যদি চিন্তা করি, সেই সংখ্যা অসংখ্য। আমরা হোটেলগুলোতে যেটুকু দেখতে পাচ্ছি, কিছু কর্মচারী আছে যারা ডেইলি বেসিস কাজ করে,
আরো কিছু কর্মচারী আছে যারা ক্যাজুয়াল কাজ করে। আজকে এই হোটেল বন্ধ থাকার ফলে কিন্তু আজকে যারা ক্যাজুয়াল এবং ডে বেসিস চাকরি করে তারা কিন্তু একটি সমস্যার মধ্যে পড়েছে এই কোভিড-19 এর সংকটকালীন সময়টিতে। এবং আমরা বাংলাদেশ যদি ট্রাভেল এয়ার ইন্ডাস্ট্রির কথা বলি, এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এটি সরকারিভাবে পরিচালিত। আমরা বেসরকারিভাবে যদি দেখি নব এয়ারওয়েজ এবং রিসেন্ট ইউএস বাংলা, তারা কিন্তু ডোমেস্টিক ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো কিন্তু পরিচালনা করছেন। ইতিমধ্যে যেটুকু আমরা ধারণা করছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই কোভিড-19 এর ফলে এখন একদম 100% হচ্ছে যে ফ্লাইট রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে 2.35 বিলিয়ন টাকা একটি লোকসানের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং প্রাইভেট খাতে যে বিমানগুলো পরিচালনা করছে সেখানেও আমরা ধারণা করছি যে 600 কোটি টাকা একটি লোকসানের সম্ভাবনা কিন্তু আছে। এবং আমরা একটি জায়গা থেকে বলতে চাই যে একটি আশার কথা হলো দ্য ইকোনমিক্স পত্রিকা তারা যে একটি রিপোর্ট করেছেন, পৃথিবীর প্রথম যে 10টি দেশ যারা কম ঝুঁকির মধ্য থেকে এই কোভিড-19 কে মোকাবেলা করছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু নবম। সেটি আমাদের কাছে অত্যন্ত একটি আশার বিষয়। এবং আমরা যদি আরেকটি তথ্য থেকে আমরা যদি দেখি যে পজিটিভ ইকোনমিক গ্রোথ, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এখন 5.5, যেটি ওয়ার্ল্ডের এখন রেকর্ড। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের দেশগুলো এবং ইউএস এর দেশগুলো সেখানে জিডিপি কন্ট্রিবিউশন এবং জিডিপি গ্রোথ নেগেটিভ দিকে যাচ্ছে, বাংলাদেশের জিডিপি কন্ট্রিবিউশন পজিটিভ এখনো আছে বা সামনে পজিটিভ ভাবে এগিয়ে যাবে, সেটি আমাদের কাছে অত্যন্ত আশার বিষয়। তবে এই কোভিড-19 এর প্রভাবটি যত দ্রুত এই বাংলাদেশ থেকে চলে যাবে ততই কিন্তু মানুষ আবার কর্মব্যস্ত হয়ে পড়বে, আবার মানুষ রিক্রিয়েশন খুঁজবে, আবার বাংলাদেশের যে বিনোদনের অন্যতম একটি উৎসব হিসেবে পর্যটন আবার প্রাণবন্ত হবে। থ্যাংক ইউ সন্তোষ। আচ্ছা, আমি ডাক্তার মিলিয়ার কাছে একটা প্রশ্ন করতে চাই। বর্তমান সময়ে মায়েরা কি কি সমস্যা নিয়ে এই করোনা পরিস্থিতিতে আছে, তুমি যদি একটু ভেঙে বলতে। আরেকটা প্রশ্ন ছিল, একজন বন্ধু প্রশ্ন করেছে, বর্তমানে যাদের বেবি হয়েছে, ধরো 2 মাস অন্তর মনে হয় টিকা দিতে হয়, তো টিকা দেওয়ার ব্যাপারে তোমার কি ধারণা, মানে কিভাবে টিকা দেওয়া যায় এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবে। কোন একজন বন্ধু আমাদেরকে প্রশ্নটা করেছিল, আমি নামটা দেখি নাই, কিন্তু প্রশ্নটা আমার মনে আছে, এই জন্য তোমাকে প্রশ্ন আমি করে রেখেছি। এখন ডাক্তার মিলিয়ার কাছে আসছে। হ্যালো মিলিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, তুমি একটু দেখো। মিলিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে মিলিয়া, তোমার কাছে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। তুমি বলো বর্তমান সময়ে মায়েদের কি কি সমস্যা নিয়ে করোনা পরিস্থিতিতে বলো তুমি। আরেকটা প্রশ্ন ছিল আমার, বাচ্চাদেরকে কিভাবে টিকা দেওয়া যায় বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতির ভিতরে টিকা দেওয়ার কি ওয়ে, এই ওয়েটা একটু সবাইকে বলবা। অনেক বন্ধু নতুন বাবা মা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমি ডক্টর মিলিয়া তামান্না, রেজিস্ট্রার হিসেবে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছি ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার সিলেটে। এখনকার সময়ে রুগীরা যে ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে, আসলে সমস্যার প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে ওইরকম আমি কিছু বলবো না। প্যাটার্ন ঠিকই আছে, বাট আসার ধরনটা চেঞ্জ হয়েছে। যেমন আউটডোরে এক ধরনের পেশেন্ট আসতেছে, ইনডোরে এক ধরনের, আবার টেলিমেডিসিনে এক ধরনের। যেমন হচ্ছে আউটডোরে পেশেন্ট যারা আমরা বহির্বিভাগের পেশেন্ট আর্লি প্রেগনেন্সিতে যে ধরনের আগে কমপ্লেন নিয়ে আসতো সেইগুলাই নিয়ে আসছে। যেমন হচ্ছে ভমিটিং, তাদের বমি হচ্ছে, খাওয়ায় অরুচি হচ্ছে, কিংবা তলপেটে ব্যথা, পেশাবে জ্বালা যন্ত্রণা, এই ধরনের। আবার টেলিমেডিসিনের মাধ্যমে আমরা যে ধরনের সমস্যা শুনতে পাই, যেমন হচ্ছে শ্বাসকষ্ট, কাশি, জ্বর, মানে এখন যেহেতু হচ্ছে এই সিমটম গুলা কোভিড-19 এর সিমটমের সাথে মিলে যাচ্ছে, এজন্য হচ্ছে আমরা এই ধরনের পেশেন্টকে আমরা এনকারেজ করি যে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের কাছে সেবা নেওয়ার জন্য। তো টেলিমেডিসিনে হচ্ছে আমরা সাধারণত এই যে কমন ফ্লু লাইক সিমটম গুলার পেশেন্ট গুলাই পাচ্ছি। আবার ইনডোরে যে পেশেন্ট গুলা, মানে ইমার্জেন্সি যে পেশেন্ট, এখানে ম্যাক্সিমাম ইমার্জেন্সি পেশেন্ট গুলাই আসছে। আগে যেমন কিছু কুল পেশেন্ট আসতো, বাট এখন হচ্ছে যত পেশেন্টই আসছে সবই এমার্জেন্সি। লাইক যেমন হচ্ছে একলামশিয়া, মানে খিচুনি নিয়ে আসতেছে, তারপর হচ্ছে বাধাগ্রস্ত প্রসব, মানে হচ্ছে অবস্ট্রাক্ট লেবার, সে এই টাইপের। আবার হচ্ছে ব্লিডিং নিয়ে আসছে, আবার অনেকে আগে সিজার ছিল, এখন হচ্ছে বাসায় হোম ট্রায়াল দিয়ে জরায়ু ফাটিয়ে, রাপচার ইউটেরাস, জরায়ু ফাটিয়ে, এই টাইপের পেশেন্ট, মানে সিরিয়াস পেশেন্ট গুলাই হচ্ছে ইনডোরে আসছে।
তো পেশেন্ট গুলো আসলে ডিপেন্ড করতেছে কে কোন জায়গায় মানে আসছে, কিন্তু পেশেন্টের প্যাটার্ন গুলো আসলে চেঞ্জ হয়নি। যেমন ইমার্জেন্সিটা বেড়ে গেছে এখন, অল্প পেশেন্ট হলেও এমার্জেন্সি পেশেন্ট গুলা খুব বেশি আসছে ইনডোরে। আর আরেকজন বন্ধু যে টিকার কথা বলেছেন, টিকাটা আসলে হচ্ছে আমাদের টিকার যে নির্দিষ্ট টাইম আছে, টিকাটা হচ্ছে দিবে, কিন্তু হচ্ছে সেটা হচ্ছে টিকা দান কেন্দ্রগুলোতে গেলে তার হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যেতে হবে। যেমন হচ্ছে মাস্ক পরে যেতে হবে, গ্লাভস পরতে হবে, বাচ্চার জন্য হচ্ছে স্পেশাল প্রোটেকশন নিয়ে তারপরে হচ্ছে টিকা কেন্দ্রে যেতে হবে। বাট টিকা তো হচ্ছে দিতে হবে একটা, মানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে টিকা কেন্দ্রে গিয়ে টিকা দিতে হবে। এবং টিকার বিষয়ে আমি আচ্ছা, ডিটেল আসলে মেহেদিকে বলার জন্য বলবো, কারণ ও যেহেতু চাইল্ড স্পেশালিস্ট, ও হচ্ছে টিকার ব্যাপারে ডিটেল জানবে। ও ওইটা সম্পর্কে ওকে আসলে বেশি ওকে, বলতে আমরা পারবে। আমরা মেহেদির কাছে চলে যাচ্ছি। মেহেদি, তুমি এই ব্যাপারটা একটু যদি আমাদেরকে খুলে বলতে আমাদের বন্ধুদের উপকার হতো। আর বিশেষ করে তুমি করোনা পরিস্থিতি সম্পর্কে, একটু দেশের পরিস্থিতি সম্পর্কে কিছু বলো। আর পাশাপাশি ওই প্রশ্নের উত্তরটা আগে দাও, তারপর দেশের পরিস্থিতি সম্পর্কে বলো, বর্তমান পরিস্থিতি কি অবস্থা দেশের করোনা নিয়ে একটু বলো। হ্যাঁ বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ফেসবুক লাইভ প্রোগ্রামে। অ্যাকচুয়ালি এখন যে টিকা বিষয়ে যে প্রশ্নটা আসছে, টিকা একটি স্বাভাবিক প্রসিডিউর। এটা আমরা আমাদের ভ্যাকসিনে যে দিয়ে থাকি, আমরা বিভিন্ন রোগের এগেনস্টে ভ্যাকসিন গুলো দিয়ে তাদেরকে সেই রোগ যেন আর ভবিষ্যতে না হয় সেটার প্রতিষেধক হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি যদি টিকা দেওয়ার যে স্কেডিউল আছে আমাদের গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত, এটাই আমাদের প্রথম যে টিকাটি হয় জন্মের 28 দিনের মধ্যে বিসিজি ভ্যাকসিনেশন দিতে হয়, যেটি যক্ষা রোগের জন্য দিয়ে থাকে। এটি সাধারণত জন্মের 28 দিনের মধ্যে দিতে হয়। তারপরে অনেকে কিন্তু জন্মের 28 দিনের মধ্যে এই বিসিজি টিকাটি দিয়ে থাকে না। এটি সাধারণত নর্মাল আদার যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম গুলো স্কেডিউল গুলো আছে সেটি হলো 1.5 মাস থেকে শুরু হয়। 1.5 মাস থেকে 1.5 মাস, 6 উইকস, 10 উইকস, 14 উইকস, প্রথম এই তিনটা কনজিকিউটিভলি দিতে হয়। তো এই ক্ষেত্রে যদি কারো যে কোনো একটাতে ডিলে হয়ে যায়, আমি মনে করি যে সে এই ক্রাইসিস পিরিয়ড যদি ওভারকাম করে তারপরে সে ওই ডিউ ডোজটা সে টাইমলি দিতে পারে, এতে কোনো তার কোনো সমস্যা হবে না। আমাদের এই ভ্যাকসিন, আমাদের কথা হলো যে এগুলো আমাদের শরীরে ঢুকবে এবং অ্যান্টিবডি তৈরি হবে। আমরা যদি 1 মাস বা 1.5 মাস বা ইভেন অনেকের থাকে যে স্বাস্থ্যগত অনেক ত্রুটি থাকে, যারা অনেক সময় জ্বরে ভুগতেছে বা কাশিতে যক্ষা বা নিউমোনিয়া অন্য কিছু আছে, অন্য কোনো যদি সিমটম থাকে, সেই সময় আমরা ওই ডিউ ডেটেড ভ্যাকসিনটাকে দিতে নিষেধ করে থাকি। আগে বলি যে কিউর দ্য ডিজিজ, কারেন্ট ডিজিজ যেটা থাকবে সেটাকে আগে কিউর করতে হবে, দেন কিউর করার পরে আমরা তারপরে আমাদের ডিউ ভ্যাকসিনের যে স্কেডিউল আছে সেটিকে আমরা কন্টিনিউ করতে বলি। সো দ্যাট আমি মনে করি যে কারো যদি একটি দুটি কোনো স্কেডিউলে কোনো এই করোনা ক্রাইসিসের জন্য ডিলে হচ্ছে বা ডিলে হওয়ার, অবশ্যই ডিলে হবে, কারণ সবাই একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। এক্ষেত্রে আমার মনে হয় না যে এত ওয়ারিড হওয়ার কিছু আছে। আমরা পরবর্তীতে আমাদের যখন সিচুয়েশন ইমপ্রুভ হবে, ক্রাইসিস আমাদের কমে যাবে, সংক্রমণ মাত্রা কমে যাবে, তখন আমরা আমাদের ডিউ ভ্যাকসিনের যে স্কেডিউলটা সেটা ফিল আপ করবো ইনশাল্লাহ। এতে কারো অত ওয়ারিড হওয়ার কিছু নেই। আর এখন যেহেতু সারা বিশ্বে মহামারী করোনা তার মানে করাল গ্রাস ছোবল, তার ম্যাক্সিমাম যে পিক, মানুষের দৈনন্দিন স্বাস্থ্য জীবনের উপরে, হেলথ সেক্টরের উপরে যে প্রভাব ফেলেছে, এটি মানে কল্পনাতীত। এটি সারা বিশ্বে মানুষের জন্য একটি আতঙ্ক এবং মহা বিপর্যয় ডেকে নিয়ে আসছে। এবং আমাদের এই যে হেলথ সেক্টরে এটি একটি মানে আমাদের টোটাল হেলথ সেক্টর, হেলথ সার্ভিস সিস্টেমটাকে টোটালি লন্ডভন্ড করে দিচ্ছে। ধরতে গেলে, বলতে গেলে এটি একটি সুনামি আকারে আমাদের এখানে এই মহামারীটি আসছে। এতে করে আমাদের সমস্ত স্বাস্থ্য যে ফেসিলিটিস বা সার্ভিস গুলো আছে প্রত্যেকটা সেক্টরে আমাদের ব্রেকডাউন হয়ে গেছে। আমরা কোনো চেন অফ কমান্ড ফলো করতে পারছি না, আমাদের সার্ভিস এনশিওর করতে পারছি না। এতে করে ইভেন আমি বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলি আছে যাদের হেলথ সার্ভিস সিস্টেম অনেক আপডেটেড, অনেক উন্নত, সেই সমস্ত দেশগুলি মানে হিমশিম খাচ্ছে এবং তাদের হেলথ সেক্টর, হেলথ সার্ভিস সবকিছু মানে দুমড়ে মুচড়ে পড়ে গেছে এবং তাদের কোনো চেন অফ কমান্ড নাই। এখন তারা চাচ্ছে যে কারেন্ট যে ক্রাইসিস, সেই ক্রাইসিসকে কিভাবে ওভারকাম করা যায়, তার জন্য তারা এখন কারেন্ট প্রবলেমসকে তারা রেজ করেছে এবং সেটাকে তারা অ্যাড্রেস করে সেটা প্রপার যেভাবে সলিউশন আসে সেদিকে তারা এগিয়ে যাচ্ছে এবং মানুষের মৃত্যুর হার যেন কমাতে পারে সেদিকে তারা এগিয়ে যাচ্ছে। আর যেহেতু এই করোনা, এখন পর্যন্ত করোনার কোনো স্পেসিফিক আমরা কিছু ট্রিটমেন্ট বা যে কোনো আমরা মেজার্স নিতে পারি যেটি করলে আমরা 100% করোনা মুক্ত করতে পারবো, আমাদের সারা বিশ্বকে মহামারী মুক্ত করতে পারবো, সেই মেজার্স বা সেই আমরা এখন পর্যন্ত সেই স্পেসিফিক কোনো সলিউশনে আমরা আসতে পারিনি। তাই আমি বলছি ডে বাই ডে যেহেতু আমাদের সংক্রমণের মাত্রা বেড়ে যাচ্ছে, আমি বলতে পারি যে
সামনের দিকে পরিস্থিতি আরো খারাপের দিকে আসে, বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপের দিকে আসে। থ্যাংক ইউ আকাশ। আকাশ, তোমাকে শুনতে পাচ্ছি না আকাশ। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমার কথা আচ্ছা, আমাদের একজন ইঞ্জিনিয়ার পঙ্কজ চৌধুরী আমাকে প্রশ্ন করেছে, মানে তোমাকেই প্রশ্ন করেছে, আমি প্রশ্নটাও আমার মাধ্যমে তোমাকে বলছি। ও সামান্য গলা ব্যথা আছে, সাথে কাশি আছে, এর উপক্রম কি, এর থেকে বাঁচার উপায় কি? আচ্ছা, যেহেতু এই করোনা ডিজিজ কোভিড-19 এর উপসর্গ গুলো যেগুলো আছে, সিমটমস বা উপসর্গ, সেগুলো সবকিছু নন স্পেসিফিক, এবং এই করোনার যে মাইল্ড যে উপসর্গ গুলো আছে সেগুলোর মধ্যে গলা ব্যথা, কাশি, স্নিজিং অর্থাৎ নাক দিয়ে পানি পড়া, সর্দি, হাঁচি কাশি অর্থাৎ ফ্লু লাইক সিমটমস গুলোও কিন্তু করোনার মধ্যে, যেহেতু এটি একটি ভাইরাসের যে সিমটম গুলো, সাধারণ ভাইরাসের যে সিমটম গুলো থাকে, এই করোনারও সেই সিমটম গুলাই বিদ্যমান থাকে। যেমন নিম্ন তাপমাত্রা বা লো গ্রেড ফিভার আমরা বলতে পারি, তারপরে হাঁচি কাশি, স্নিজিং এগুলো থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, ইভেন শরীর ব্যথা নিয়েও কেউ কেউ প্রেজেন্ট করতে পারে। তারপরে সিভিয়ার ক্ষেত্রে তার যেমন শ্বাসকষ্ট অথবা নিউমোনিয়া অথবা আদার্স ডায়রিয়া আকারে সে প্রেজেন্ট করতে পারে। অনেকের প্রচুর পরিমাণ সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম আমরা বলি, প্রচুর শ্বাসকষ্ট হইতে পারে। যেহেতু তার গলা ব্যথা আছে এবং জ্বরও আছে, এগুলি করোনা সিমটমের মধ্যে পড়ে। তারপরে আমি মনে করি যে এই গলা ব্যথার কিন্তু করোনা আর অনেক কারণ আছে, কারো অত্যধিক ঠান্ডা এক্সপোজার বা গরম এক্সপোজার হইলেও কিন্তু গলা ব্যথা হইতে পারে। সো দ্যাট আমি মনে করি যে অন্য যে রিজন গুলা থাকতে পারে এই গলা ব্যথার, সেগুলো যদি সে এক্সক্লুড করতে পারে, সেগুলো সে যদি নির্ণয় করে বলতে পারে না আমার এই কারণে গলা ব্যথা হয়েছে, তাহলে সে ওই ধরনের মেজার্স গুলো নিয়ে, প্রোটেক্টিভ মেজার্স যেগুলো গরম পানি, আদা লেবু চা মিক্স থাক, এগুলো খেলে তার গলা ব্যথা যদি অন্য কোনো স্বাভাবিক কারণ হয়ে থাকে, তাহলে আশা করি সেটি ইমপ্রুভ হয়ে যাবে। আর যদি করোনা লাইক সিমটম এগুলো কন্টিনিউ হয়, গলা ব্যথা কন্টিনিউ হতে থাকে, ড্রাই কাপ, শুকনো কাশি থাকে, তাহলে সেটির জন্য সে সাপোর্টিভ সিমটোমেটিক কেয়ার, অ্যান্টিহিস্টামিন খেতে পারে, পাশাপাশি সাথে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারে। সো দ্যাট আমি মনে করি যে এগুলি অপেক্ষা করে তাকে ওয়াচ করতে হবে, অবজার্ভ করতে হবে তার এই গলা ব্যথা বা জ্বরের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। এবং জ্বরের জন্য অন্যান্য কারণও থাকতে পারে। জ্বরটা তার 3 দিনের বেশি যদি কন্টিনিউ হয়, সেক্ষেত্রে অন্যান্য কোনো কারণ হতে পারে, সেগুলো ব্লাড টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডক্টর মেহেদী। আমি এখন আসছি মাহবুব সাজলের কাছে, ও আমাদের বন্ধু, রিলেশনশিপ ম্যানেজার এসপিও এন্ড রিলেশনশিপ ওয়ান ব্যাংক লিমিটেড। বন্ধু সজল, ব্যাংকিং সেক্টরে করোনার প্রভাব সম্পর্কে আমরা তোমার কাছে জানতে চাচ্ছিলাম, তুমি যদি আমাদেরকে কিছু বলতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, বর্তমানে ওয়ান ব্যাংকে আছি লাকসাম ব্রাঞ্চে এসপি হিসেবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসলে এই কোভিড-19 অর্থাৎ করোনার প্রভাবের কারণে আমাদের সবচেয়ে বেশি যে রিস্কটা, সেটা হচ্ছে অর্থনীতিতে বিরাট একটা প্রভাব পড়ছে। আর অর্থনীতির মূল চালিকা শক্তির একটা হচ্ছে কিন্তু ব্যাংক। অর্থাৎ ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেখানে, অর্থাৎ যদি ব্যাংকের উপর যদি কোনো প্রভাব পড়ে এই কোভিড-19 কিংবা যে কোনো কারণে হোক না কেন, তাহলে কিন্তু এটা সরাসরি অর্থনীতিতে প্রভাব পড়ে। হ্যাঁ, তো অর্থনীতিতে এই করোনার প্রভাবটা কিরকম, ব্যাংকের উপর কিভাবে প্রভাবটা পড়তে পারে, এর জন্য আমি প্রথমত একটু বলবো যে আসলে একটা ব্যাংক কিভাবে অপারেশন করে এটা একটু জানতে হবে আমাদের। সবাই আমরা জানি, তারপর আমি একটু বলি আসলে আমরা ব্যাংক কি করি। ব্যাংক পাবলিকের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করি, এবং এই ডিপোজিটটা সংগ্রহ করে এটাকে আমরা আবার ইনভেস্ট করি, অর্থাৎ লোন আকারে দেই। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরো আমি একজন পার্টির কাছ থেকে 100 টাকা, কোনো ডিপোজিটের কাছ থেকে 100 টাকা ডিপোজিট রাখলো, এবং তাকে আমরা 9% ইন্টারেস্ট দিলাম, 1 বছরের জন্য রাখলো সাপোজ। তাহলে কি হবে, 1 বছরের মধ্যে তাকে আমরা 100 টাকার জন্য 9 টাকা ইন্টারেস্ট হিসেবে দিচ্ছি। এখন ব্যাংক কি করবে, এই 100 টাকা বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে 85 টাকা পর্যন্ত লোন দিতে পারবে। অর্থাৎ 100 টাকার মধ্যে আমি 85 টাকা লোন দিতে পারবো, বাকি 15 টাকা বাংলাদেশ ব্যাংকে এটা সিকিউরিটি হিসেবে থাকবে। এই 85 টাকা লোন দিলে আমরা এই লোনটা যদি রিকভারি না হয়, তাহলে কি হচ্ছে, রিকভারি যদি না হয় আবার আমরা নতুন ইনভেস্টমেন্টে যেতে পারবো না। এখন দেখো করোনার যে প্রভাব, আমরা 26শে মার্চ থেকে লকডাউনে আছি, অর্থাৎ প্রায় 1.5 মাস হলো। তো 1.5 মাসের কারণে যে প্রভাবটা
বিজনেস সেক্টরও হয়েছে, অলমোস্ট 98% বিজনেস কিন্তু বন্ধ। এখন গার্মেন্টস বাদে মোটামুটি আর দোকান খুলেছে 2-3 দিন হলো, কয়েকদিন হলো, কিন্তু এমন ব্যাপক আকারে কিন্তু সেল হচ্ছে না। তাহলে বলা যায় গার্মেন্টস বাদে বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আর ব্যাংকগুলি সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, অর্থাৎ ব্যাংক যে লোন দিবে এই লোনগুলি ব্যবসায়ীদেরকে দিবে, ব্যক্তিকে দিবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমরা বেশি দিয়ে থাকি। তো এক্ষেত্রে এখন ব্যবসায়ীদের লোন, যেহেতু ব্যবসা বন্ধ, সেহেতু কি হচ্ছে, আমাদের টাকা আসছে না ব্যাংকে, অর্থাৎ ব্যবসায়ীদের কোনো সেল হচ্ছে না। সেল না হলে এই টাকা আমরা কিভাবে ব্যাংকে দিবে ব্যবসায়ীরা? এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে লোনগুলি খারাপের দিকে যেতে পারে। এটা একটা বিরাট একটা রিস্ক। তো এটা, এই জিনিসটা বলার আগে আমি একটু করোনা পূর্ববর্তী অর্থাৎ করোনা যখন শুরু হয় না, এর আগে কি ছিল ব্যাংকগুলি? এর আগে দুইটা খুব মারাত্মক একটা রিস্ক ছিল ব্যাংকগুলি, অর্থাৎ খারাপের দিকে, খারাপ সিচুয়েশন দিকে ব্যাংকগুলি কিন্তু যাচ্ছিল। কিরকম? আমাদের ব্যাংকগুলি 1 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিল লোনের ইন্টারেস্ট রেট 9% হবে আর ডিপোজিটের রেট হবে 6%। অর্থাৎ আমি যখন একজনকে লোন দিব, এটা রেট হবে সর্বোচ্চ 9%, আর ডিপোজিট যদি কারো কাছ থেকে কালেকশন করি, এটা ডিপোজিট হবে 6%। এখন একটু বোঝার জন্য আমি বলি, আমি যখন একজনের কাছে একটা ডিপোজিট কালেকশন করলাম, সাপোজ আমি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা ডিপোজিট নিলাম এবং সে 6 মাসের জন্য ডিপোজিটটা রাখলো এবং রেট দিলাম তাকে 10%। আমি কিন্তু এই 6 মাসের মধ্যে যদি তার এই ডিপোজিট রেটটা যদি চেঞ্জও হয়, বাড়ুক আর কমুক, আমি কিন্তু তাকে 6 মাসের জন্য এই 10% দিতে হবে। এখন ব্যাংক এই 1 লক্ষ টাকা কি করবে, 10% দিল এবং লোন দিল, সাপোজ এটারে খাটাবে, এই 1 লক্ষ টাকার মধ্যে 85,000 টাকা লোন আকারে দিতে পারবে। তাহলে এটা কি করবে, সে একটা পার্টিকে লোন দিল সাপোজ 15%। তাহলে কি হচ্ছে, আমার ডিপোজিট নিচ্ছি 10%, লোন দিচ্ছি 15%, গ্যাপটা কত, 5%। এই গ্যাপ 5% গ্যাপের মধ্যে স্টাফদের স্যালারি, ব্যাংকে যে আনুষঙ্গিক বিভিন্ন এই খরচ এক্সপেন্ডিচার আছে এগুলি, এই যে গ্যাপটা, এগুলি বাদ দেওয়ার পরে যেটা থাকবে ব্যাংকের প্রফিট। এখন এপ্রিলের 1 থেকে আমাদের যে 6-9 কার্যকর হয়ে গেছে, এটার প্রভাবটা আমি বলি, এটা করোনা না, বর্তমানেও সব, করোনার আগেও ছিল। এখন ধরেন আমার ব্যাংকে, সাপোজ একটা ব্যাংকের ডিপোজিট হচ্ছে 20,000 কোটি টাকা, সে 20,000 কোটি টাকা ডিপোজিট বিভিন্ন পাবলিক থেকে নিয়ে আসছে এবং কোনোটা রেট 6%, কোনোটা 10%, কোনোটা 4%, কোনোটা 11%। এখন এভারেজ ডিপোজিট যদি হয়ে থাকে সাপোজ 8%, অর্থাৎ সবগুলি ডিপোজিটের কস্ট অফ ফান্ড বলে এটা ব্যাংকের ভাষায়, এভারেজ রেটটা যদি আমরা 8% দিয়ে থাকি, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে আমরা 8% পার্টিকে দিব। কিন্তু এই যে 20,000 কোটি টাকা যে নেওয়া হয়েছে, আমরা কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু তাকে কিন্তু 6% নিয়ে আসতে পারতেছি না, কারণ 20,000 কোটি টাকার পার্টিগুলিকে যখন যার সাথে চুক্তি হয়েছে রিনিউ যখন হবে তখন থেকে 6% আসবে। কিন্তু লোনের ক্ষেত্রে কি হচ্ছে, এপ্রিল 1 তারিখ থেকে 9% চলে যাচ্ছে। তখন আমি এপ্রিল 1 তারিখ থেকে যদি আমার কস্ট অফ ফান্ড অর্থাৎ ডিপোজিটরকে আমি যে জিনিসটা দিচ্ছি 8% হয়, আর আমার যদি লোনের ইন্টারেস্ট রেট হয়ে যায় 9%, আমার গ্যাপ কত থাকতেছে, গ্যাপ থাকতেছে 1%। তো 1% যদি গ্যাপ থাকে, তাহলে আমাদের স্টাফ স্যালারি, বিভিন্ন ভাড়া, ব্যাংকের ভাড়া, তারপর এক্সপেন্ডিচার, আরো অনেক খরচপাতি বাদ দিলে আমাদের 1% কি ব্যাংকের প্রফিট থাকে না। অলরেডি এপ্রিলের 1 তারিখ থেকে ম্যাক্সিমাম ব্যাংকগুলি তাদের অপারেটিং প্রফিট 4 ভাগে 3 ভাগ কমে গেছে, প্রফিট কমে গেছে। অনেক ব্যাংক লসে আছে, অনেকগুলি ব্যাংক লসে আছে এপ্রিলের 1 তারিখ থেকে, শুধুমাত্র 6 প্রভাবের কারণে। এখন আসে করোনার প্রভাবের কারণে কি হতে পারে। এখন 6 প্রভাবটা হয়তো বা আস্তে আস্তে 6 মাস 1 বছর হইলে আমাদের এই ডিপোজিটের রেটটা যখন আস্তে আস্তে 6% চলে আসবে, তখন 6 গ্যাপটা হয়ে যাবে 3%, তখন কিন্তু একটা মোটামুটি ব্যাংকগুলি প্রফিটে আসবে। কিন্তু এই করোনার প্রভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন ব্যবসা বন্ধ আছে, ব্যবসা বন্ধের কারণে লোনগুলি রিকভারি হচ্ছে না। আমরা সবাই জানি এই ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ক্লাসিফাইড লোন, অর্থাৎ ব্যাড লোন। ব্যাংকিং সেক্টরে হাজার হাজার কোটি টাকা ব্যাড লোন আছে। এখন এই ব্যাড লোনের যদি রিকভারি করা যেত, তাহলে কিন্তু আমাদের এই ডিপোজিটের, আমরা তো ডিপোজিট না থাকলে কিন্তু ব্যাংক ফাইন্যান্স করতে পারবে না। ডিপোজিট লোনগুলো যদি রিকভারি হতো, তাহলে এটারে আমরা রিইনভেস্ট করতে পারতাম, নতুন নতুন উদ্যোক্তাকে আমরা লোন দিতে পারতাম, কিন্তু আমরা এটা পাচ্ছি না। এখন এই করোনার কারণে বড় একটা সমস্যা হচ্ছে ব্যবসায়ীরা, এখন তাদের কোনো কিছু করার নাই। যারা আসলে ভালো ব্যবসায়ী তারা পর্যন্ত এই করোনার কারণে সমস্যা আছে। এখন তারা ব্যাংকের ইন্টারেস্ট দিতে কষ্ট হবে, কিংবা ব্যাংকের যে ইনস্টলমেন্ট এগুলি দিতে কষ্ট হবে।
আলটিমেটলি কি হবে, শুধু এই 2 মাসের জন্য না, ধরেন 1-2 মাস পরে করোনা পরিস্থিতি ভালো হয়ে গেল, তাদের পরিস্থিতি স্বাভাবিক হইতে হইতে তো অনেকদিন সময় লাগবে। অলরেডি তারা অনেক বড় লসে আছে ব্যাংক, এই ব্যবসায়ীরা। তো ব্যাংক যেহেতু সরাসরি ব্যবসার সাথে জড়িত, তাহলে যদি এই লসটা কিন্তু ব্যাংকেই বিয়ার করতে হবে, কারণ তারা যদি ইনস্টলমেন্ট না দিতে পারে, ইন্টারেস্ট না দিতে পারে, ব্যাংকের প্রফিট কমে যাবে। আলটিমেটলি ব্যাংকের যে ক্লাসিফাইড লোন ছিল, ব্যাড লোন ছিল, আরো বেশি বেড়ে যাবে। এবং কিছু উইলফুল ডিফল্টার আছে আমাদের ব্যাংকিং সেক্টরে, অর্থাৎ ইচ্ছা করে টাকা দেয় না। দেখেন দেশের আমরা যে ডিপোজিট গুলি কালেকশন করি, এগুলো কিন্তু পাবলিক মানি। এই টাকা কিন্তু আমার আপনার, এটা কিন্তু অন্য কারণ না। আমার আপনার টাকা দিয়ে আমরা এই টাকাটা ইনভেস্ট করি, ব্যবসায়ীরা ব্যবসা করে টাকাটা ফেরত দেয়। কিন্তু কিছু উইলফুল ডিফল্টার আছে, যারা ইচ্ছা করে টাকা দেয় না, যার কারণে ব্যাংকিং সেক্টর একটা থ্রেটের মধ্যে আছে, ব্যাংকের প্রফিট কমে যাচ্ছে। হ্যাঁ, এটা তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখন এই করোনা মুহূর্তে আমাদের আসলে কিছু করার নাই। সরকার চেষ্টা করছে হালকা হালকা ভাবে ব্যবসা কিভাবে চালু করা যায়, অলরেডি গার্মেন্টস শুরু করে দিয়েছে। হ্যাঁ, গার্মেন্টস চালু হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান কিছু মার্কেট খুলে দিয়েছে। আশা করি এই সিচুয়েশন থেকে আমরা প্রচুরই মুক্তি পাবো। কিন্তু প্রভাব যেটা পড়বে, অর্থাৎ যে প্রশ্নটা ছিল কি ধরনের প্রভাব পড়তে পারে, একদম সরাসরি আমি ইন এ নাটশেল, অর্থাৎ সংক্ষেপে যদি আমি 4-5টা পয়েন্ট করি বলতে পারি, ব্যবসায়ীরা যেহেতু লস এবং ব্যবসা যেহেতু ক্ষতিগ্রস্ত, সরাসরি আমি বলি লোন ক্লাসিফাইড হয়ে যাবে, অর্থাৎ খারাপ লোনের পরিমাণ বেড়ে যাবে। বর্তমানে ব্যাংকিং সেক্টরে হাজার হাজার কোটি টাকা ক্লাসিফাইড লোন আছে এবং আরো বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে, ব্যাংকগুলি নতুন করে ফাইন্যান্স করতে পারবে না। আর নতুন করে ফাইন্যান্স যদি করতে না পারে, তাহলে কি হবে, ডিপোজিট ক্রাইসিস দেখা দিবে। ডিপোজিট ক্রাইসিস এমনি দেখা দিচ্ছে কারণ মানুষ টাকা পয়সা ভাঙে ফেলতেছে, কারণ বাসায় বসে আছে, বাসায় বসে থাকলে তো তার টাকা দরকার, তো ভাঙে ফেলতেছে। ডিপোজিট না আসলে ব্যাংক ফাইন্যান্স করতে পারবে না। ব্যাংক ফাইন্যান্স না করতে বললে সরাসরি কি হচ্ছে, আমাদের এসএমই সেক্টর আছে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব আছে এসএমই সেক্টরের, অর্থাৎ এখানে কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই সেক্টরের বিরাট একটা অবদান। এখন ব্যাংক যদি ফাইন্যান্স করতে না পারে, তাহলে এসএমই সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। আর এসএমই সেক্টর ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব পড়বে। তারপর গার্মেন্টস বলেন, গার্মেন্টস কিন্তু বাংলাদেশের এই রেমিটেন্সের পরে গার্মেন্টস একটা বিরাট একটা অবদান, জিডিপিতে বিরাট অবদান। এবং গার্মেন্টস সেক্টরে যদি ব্যাংক ফাইন্যান্স না করতে পারে, গার্মেন্টস হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উৎপাদন কমে যাবে। উৎপাদন কমে যাওয়া মানে সরাসরি অর্থনীতিতে হিট করা, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারপরে কর্মসংস্থান, এই যে এতগুলি ব্যাংকে চাকরি করে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, এগুলি কর্মসংস্থানের কমে যাবে, চাকরি হারানোর একটা ভয় থাকবে। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, এটাতে বিরাট একটা প্রভাব পড়বে। হ্যাঁ, আলটিমেটলি হবে কি, দেশের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়বে এই করোনার কারণে। ধন্যবাদ। থ্যাংক ইউ দোস্ত মাহবুব সজল। আমি ডাক্তার মিলিয়ার কাছে আসতেছি। মিলিয়া, তুমি আরেকটা বন্ধু প্রশ্ন করেছে, ওর প্রথম বাচ্চা সিজারে হয়েছিল, এখন কি দ্বিতীয় বাচ্চা কি সিজারেই করতে হবে নাকি নরমালি হবে, ও এই প্রশ্নটা করেছে। তুমি যদি এটার কোনো উত্তর দিতে। আরেকটা প্রশ্ন ছিল, মায়েদের করোনা হলে বাচ্চাদের ঝুঁকি কতটুকু বেড়ে যায়, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবে প্লিজ। আচ্ছা, আমি আগে প্রথমে প্রশ্ন উত্তরটা দিয়ে দিচ্ছি। আগে একটা সিজার হলে পরবর্তীতে কি নরমাল অথবা সিজার করা লাগবে, আসলে সেটা ডিপেন্ড করছে যে আগের সিজারটা কেন হলো। যদি আগের সিজার মানে অবস্ট্রাক্টেড লেবার, বিভিন্ন কারণ আছে, অবস্ট্রাক্টেড লেবারের জন্য হয়, মানে বাধাগ্রস্ত প্রস্তাব মানে হচ্ছে রাস্তা, বাচ্চা ডেলিভারির যে রাস্তা, সে পথটা যদি ছোট হয়, অবস্ট্রাক্টেড লেবারের জন্য হয়, কিংবা হচ্ছে তার সিজারের পরে যদি ইনফেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে তার আগের যে সিজারের স্কার ছিল সেটা দুর্বল থাকে, সেক্ষেত্রে হচ্ছে তার পরবর্তী সিজারটা মানে সিজারের মাধ্যমেই করা দরকার। কিন্তু হচ্ছে আগের সিজার যদি হয়, মানে প্রথম সিজারটা যদি হয়, যেমন বাচ্চা শ্বাসকষ্ট, সিজারের আগে বাচ্চা শ্বাসকষ্ট ডেভেলপ করলো, কিংবা হচ্ছে পানি ভেঙে গেল, এই ধরনের কারণ, মানে নন রিকারেন্ট কজের জন্য যদি হচ্ছে তার আগের সিজারটা হয়ে থাকে, তাহলে পরবর্তী সিজারে যদি বাচ্চা নর্মাল থাকে, বাচ্চা এভারেজ সাইজ বেবি থাকে, মানে 2-2.5 কেজি থেকে 3.5 কেজির মতো বাচ্চা হয়, তারপর হচ্ছে যদি তার সবকিছু নর্মাল থাকে, পজিশন, প্রেজেন্টেশন, বাচ্চা যদি হচ্ছে মাথা নিচের দিকে থাকে, সেটাকে আমরা ক্যাফালিক বলি, ক্যাফালিক প্রেজেন্টেশন থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারি। বর্তমানে একটা সিজারের পরে পরবর্তী নর্মাল ডেলিভারির চান্স হচ্ছে 70%। মাত্র 30% এর ক্ষেত্রে হচ্ছে তাদের সরাসরি হচ্ছে একটা সিজারের জন্য পরবর্তীতে হচ্ছে সিজার লাগে। কিন্তু হচ্ছে
70% এর ক্ষেত্রেই আমরা একটা সিজার হলে পরবর্তীতে আমরা সিজার না করে নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে পারি। তবে সেই নর্মাল ডেলিভারিটা হতে হবে একটা টারশিয়ারি কেয়ার সেন্টারে, যেখানে হচ্ছে 24 আওয়ার্স সিজারিয়ান সেকশনের ব্যবস্থা থাকতে হবে, ডাক্তার উপস্থিত থাকতে হবে এবং পেডিটিশিয়ান থাকতে হবে। এই ধরনের কন্ডিশন হলে আমরা হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করে তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড বেবিকে, আগেরটা সিজার হলেও সেকেন্ড বেবিকে আমরা নর্মালের জন্য ট্রায়াল দিতে পারি। তারপর এখন আসি আমার সেকেন্ড প্রশ্নের ক্ষেত্রে। সেকেন্ডটা বলছেন যে মায়েদের করোনা ভাইরাস হলে বাচ্চাদের ঝুঁকিটা কেমন থাকে। বাচ্চাদের ঝুঁকি আসলে ডিপেন্ড করতেছে একটা লং টার্ম স্টাডি দ্বারা আমরা বলতে পারি যে মায়ের করোনা হলে বাচ্চাদের কতটুকু ঝুঁকি। কিন্তু করোনা ভাইরাস হচ্ছে একটা নতুন ভাইরাস, এটার বয়স বেশি দিন না, 5 থেকে 6 মাস হবে। কিন্তু এই লং টার্ম ইফেক্ট বোঝার জন্য একটা পুরা গর্ভকালীন সময়টা আমরা কাউন্ট করতে হবে, যেমন তার কনসিভ করা থেকে ডেলিভারি পর্যন্ত। ওই সময়টাতে যদি হচ্ছে আমরা ডেলিভারির পরে দেখি বাচ্চার জন্মগত ত্রুটি আছে, তাহলে আমরা বলতে পারি যে করোনা ভাইরাসের এই ধরনের, কোভিড-19 এর এই ধরনের ইফেক্ট আছে। বাট আমাদের তো আসলে এত লং স্টাডি নাই। যেমন জিকা ভাইরাসের ক্ষেত্রে সরাসরি একটা ইফেক্ট ছিল মাইক্রোকেফালি, জিকা ভাইরাসের ইফেক্টের জন্য হচ্ছে বাচ্চার মাথা ছোট হয়ে যেত। কিন্তু করোনা ভাইরাসে এখন পর্যন্ত যতগুলো ডেলিভারি হয়েছে সবগুলাই নর্মাল বাচ্চা, মানে কোনো জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা হয় নাই। মানে সুতরাং হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে আমরা ডাইরেক্ট কোনো ইফেক্ট পাইনি কোভিড-19 এর। কিন্তু ইনডাইরেক্ট কিছু ইফেক্ট আছে। ইনডাইরেক্ট ইফেক্ট যেমন হচ্ছে করোনা ভাইরাসের কিছু সিমটম, যেমন ফিভার হয়, জ্বর হয়, তারপর হচ্ছে শ্বাসকষ্ট হয়, ডায়রিয়া হয়। এইগুলার জন্য হচ্ছে বাচ্চাদের উপর কিছু ইফেক্ট হতে পারে গর্ভকালীন সময়। যেমন আর্লি প্রেগনেন্সিতে তার প্রথম দিকে 3 মাসের মধ্যে যদি এই ধরনের ডায়রিয়া কিংবা হাই ফিভার থাকে, সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। আবার লেট প্রেগনেন্সিতে যদি হচ্ছে এই ধরনের হাই ফিভার থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আগে, মানে আর্লি প্রেগনেন্সি, প্রিটার্ম লেবার আমরা বলি, মানে ডেলিভারি সময়ের আগে তার ব্যথা উঠে যায়, বাচ্চা ছোট হতে পারে কিংবা হচ্ছে পানি ভেঙে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে যদি জ্বরটা আনকন্ট্রোল থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চা পেটে মারাও যেতে পারে। সুতরাং এখন পর্যন্ত আমরা আসলে ডাইরেক্ট কোনো ইফেক্ট পাইনি। তবে ইনডাইরেক্ট যেমন হচ্ছে ওদের জ্বর, কাশি, সর্দি, ওইগুলার ইনডাইরেক্ট ইফেক্ট হচ্ছে, ইফেক্টের জন্য হচ্ছে আমরা ওই ইফেক্ট গুলা পেতে পারি। ধন্যবাদ। শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ। আমার মাইকটা অফ তোমার। হ্যালো, হ্যাঁ দোস্ত, একজন প্রশ্ন করেছে প্রসূতিকালীন সময়ে যে সেবাটা পেতে পারে মায়েরা, এটা কিভাবে পেতে পারে বর্তমানে করোনা পরিস্থিতিতে। আরেকটা প্রশ্ন আচ্ছা, ছিল যে আরেকটা প্রশ্ন ছিল সুস্বাস্থ্যের জন্য কি কি খাবার এই মুহূর্তে বেশি খাওয়া প্রয়োজন, তুমি এটা একটু ক্লিয়ার করবে। আচ্ছা, প্রসূতিকালীন সময়ে এখন প্রসূতি সেবা যেটা, মানে আমরা এন্টিনেটাল চেকআপ বলি, এখনকার স্লোগানই হচ্ছে স্টে হোম স্টে সেফ, মানে হচ্ছে ঘরে থাকো সুস্থ থাকো। এখন হচ্ছে এন্টিনেটাল চেকআপের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও হচ্ছে আমাদের সেম অ্যাডভাইস, মানে হচ্ছে আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আপনার ঘরে বসেই ট্রিটমেন্ট নেবেন। এখন বিভিন্ন ধরনের টেলিমেডিসিন আছে, টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা হচ্ছে ট্রিটমেন্ট নেবেন। টেলিমেডিসিন ছাড়া তারপর হচ্ছে প্রথম 3 মাস আমি কিছু অ্যাডভাইস দিব। প্রথম 3 মাস হচ্ছে ফলিক অ্যাসিড খাবে। 3 মাস পরে হচ্ছে আয়রন, ক্যালসিয়াম খাওয়া শুরু করবে। তারপর হচ্ছে আয়রন, ক্যালসিয়াম খাবে এবং হচ্ছে যদি কোনো কোনো ক্ষেত্রে, যেমন সিভিয়ার কিছু সিমটম আছে, যখন হচ্ছে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। যেমন হচ্ছে যদি ব্লিডিং শুরু হয়ে যায়, কিংবা তার হচ্ছে বাচ্চা নড়াচড়া পাচ্ছে না, পানি ভেঙে গেছে, লেবার পেইন শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে সে রেগুলার তখন হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হবে। আদারওয়াইজ টেলিমেডিসিনের মাধ্যমে সে ট্রিটমেন্ট নিবে। কারণ হচ্ছে ঘর থেকে বের হওয়া এখন রিস্কি, কারণ সে একজন সুস্থ মানুষ বাইরে গেল, সে যে করোনা নিয়ে ফিরলো না তার কোনো হচ্ছে আমরা গ্যারান্টি দিতে পারবো না। দ্যাটস ওয়াই এখন যেহেতু অনেক টেলিমেডিসিনে সবাই হচ্ছে সবার বিভিন্ন পেজে সবার নাম্বার আছে, যেমন আমাদের গাইনোকোলজিক্যাল সোসাইটি OGSB, অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, ওদের পেজে লক করলেই হচ্ছে অনেকগুলা নাম্বার দেওয়া আছে ডাক্তারদের, সব বিভিন্ন জেলার, প্রতিটা জেলার। তারপর হচ্ছে আমাদের সিলেট মেডিকেল কলেজে টেলিমেডিসিন দেওয়া হচ্ছে প্রতিদিন সকাল 9টা থেকে 2টা। আবার আমি হচ্ছে ইবনে সিনা যে আমরা কনসালটেন্ট যারা, তারা হচ্ছে প্রতিদিন 3টা থেকে 6টা হচ্ছে শুক্রবার ছাড়া টেলিমেডিসিন দিচ্ছি। সো যাদের সমস্যা আছে তারা হচ্ছে টেলিমেডিসিন নিবে, কিন্তু সিভিয়ার যে সিমটম গুলো আমি বললাম সেগুলোর ক্ষেত্রে ওরা হচ্ছে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর খাবার ব্যাপারে যেটা বলছেন, খাবার যেমন হচ্ছে প্রসূতি মায়েদের এই সময়কার খাবার, যেমন হচ্ছে খাবারটা এমন, খাবারের কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াটা হচ্ছে
খাবার সহজ পাচ্য হতে হবে, মানে হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল, যেগুলা খেলে সহজে হজম হয়। তারপর হচ্ছে ফাইবার কন্টেইনিং, শাক সবজি, মাছ মাংস দুধ ডিম সবকিছুই খাবে। ফ্রুট, প্রচুর পরিমাণে শাকসবজি খাবে, ফলমূল খাবে। এবং হচ্ছে খাবার তালিকা থেকে তৈলাক্ত খাবার যেগুলা খেলে হচ্ছে অ্যাসিডিটি হয়, আর্লি প্রেগনেন্সিতে তৈলাক্ত খাবার খেলে আবার ভমিটিং টেন্ডেন্সি থাকে। তো এই এই তৈলাক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আর তাছাড়া হচ্ছে শাকসবজি এবং পুষ্টিকর খাবার, যেটা ব্যালেন্স ডায়েট আমরা যেটা বলি, ব্যালেন্স ডায়েট ওদের কন্টিনিউ করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডাক্তার মিলিয়া তামিনা। আর আমি এখন ডাক্তার মাহাদির কাছে আসি। ডাক্তার মাহাদি, আমরা যারা, হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে আমাকে শুনতে পাচ্ছ ডাক্তার মাহাদি? পারছি। আচ্ছা, আমরা যারা কাজের খাতিরে বাইরে যাই, আমাদের চলাফেরার ক্ষেত্রে কি কি করণীয় আছে, এই একটা প্রশ্ন একজন বন্ধু করেছে। আর একটা প্রশ্ন ছিল COVID-19 মহামারী নিয়ে যারা হাসপাতালে আছে, তারা প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে কিনা হাসপাতালে, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতে তুমি। ধন্যবাদ বন্ধু। আমি তোমার দুটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমার এক ফ্রেন্ড, আমাদের 90 ফ্রেন্ড শেখ মনসুর আহমেদ শিকলো একটি কোশ্চেন করেছে আমার কাছে। এইটি অ্যান্সারটি কমেন্টস বক্সে আমি এটি দিতে যাচ্ছি। সে জানতে চেয়েছে তার বাচ্চার বয়স 2 মাস 15 দিন, সে এখন পর্যন্ত তার বাচ্চার সমস্যা হবে কিনা। আমি বন্ধুকে আশ্বস্ত করতে চাই যে ভ্যাকসিনেশন তুমি যেহেতু এখন পর্যন্ত তাকে শুরু করনি, সো দ্যাট তুমি যেদিন তোমার সুইটেবল ডেট বা সুইটেবল পরিবেশ পাবে, বাইরে তাকে নিয়ে যে ভ্যাকসিন দিতে পারবে। মনে করো বা এখনকার যে ক্রাইসিস পিরিয়ড, করোনা পরিস্থিতি যে খারাপ পর্যায়ে আছে, সেটি যদি কোনো কারণে বা ইনশাল্লাহ সামনের দিকে প্রশমন হয়, আমরা যদি সেরকম সুইটেবল এনভায়রনমেন্ট দেখি, তাহলে তখন তুমি যেদিন সেই ডেটটি পাবে সেই দিনেই তুমি ফার্স্ট ডোজ তুমি কাউন্ট করবে, এবং সেখান থেকে ফার্স্ট ডোজের পরে সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, ফলোড বাই আদার্স ভ্যাকসিন প্রোগ্রাম গুলো তুমি কন্টিনিউ করবে। সো দ্যাট ওই দিন তুমি যেদিন স্টার্ট করবে সেদিন হবে তোমার ফার্স্ট ডোজ। এতে করে আমাদের যে নর্মাল নিয়ম ছিল যে 28 দিনের মধ্যে BCG 1.5 মাস থেকে আদার্স ভ্যাকসিন গুলো স্টার্ট করবে, এটা এখন আর ফলো হবে না। এখন তুমি যেদিনই সুইটেবল ডেট পাবে সেদিন থেকে তোমার প্রথম টিকা, দ্বিতীয় টিকা এভাবে শুরু করবে। থ্যাংক ইউ দোস্ত মনসুর। আর আরেকটি তোমার আকাশ, তোমার যে কোশ্চেন ছিল যে আমরা যারা কর্মস্থলে যাই তাদের কর্মস্থলের পরিবেশটি কেমন হতে হবে বা আমরা কি কি প্রিকশনস মেনটেন করব। অফকোর্স আমরা যারা কর্মস্থলে, বিভিন্ন কর্মস্থলে যাই বা আমরা কর্মজীবী মানুষ আছি, তা আমাদের জীবিকা তাগিদে আমাদেরকে বাইরে যেতে হবে, আমাদের সংসার চালাতে হলে বাইরে যেতে হবে। কিন্তু বাইরে যেতে হলে আমাদের সেফটি ফার্স্ট, আমাদের পার্সোনাল সেফটি ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমরা বেঁচে থাকলে আমাদের ফ্যামিলি বাঁচবে, আমরা বেঁচে থাকলে আমাদের সন্তানাদি বাঁচবে। সো দ্যাট আমাদের হেলথ যে প্রোটেকশন, আমাদের সেফটির জন্য যে সমস্ত প্রোটেকশন গুলো আমাদের মেনটেন করতে হবে, যদি ওইরকম আমাদের প্রপার মাস্ক, গ্লাভস, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা যদি আমাদের না থাকে, আমরা এগুলো এনশিওর করতে হবে। আমরা যে কর্মস্থলে যাব সেখানে আমরা কর্মস্থলে ওই পরিবেশে বা ওই অফিসে বা ওই বিল্ডিং এ ঢোকার আগে আমরা আমাদের যে বাইরে থেকে আমরা যে শু পরে যাব, সেই শুটাকে ওই বিল্ডিং এ ঢোকার পর আমরা ব্লিচিং পাউডার মিক্সড কোনো পানির সাথে আমরা আমাদের জুতাগুলো সোক করে আমরা জুতাটাকে স্টেরাইল করে তারপর আমরা ওই রুমে বা ওই বিল্ডিং এ প্রবেশ করতে পারি। ফলত আমরা আমাদের যে কর্মস্থলে থাকবো, আমরা আমাদের যে আদার্স এমপ্লয়ি কলিগ আছে তাদের কাছ থেকে আমরা সোশ্যাল বা ফিজিক্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করে, আমরা যদি আগে খুব ক্লোজ আমাদের সিট থাকতো, এখন আমরা কারো যদি সিঙ্গেল রুমে কারো অফিস করতে হয় তাহলে ওয়েল এন্ড গুড। আর যদি কেউ একসাথে অনেক জনে একসাথে মিলে অফিস করে তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট ডিস্টেন্সটা, পার্সোনাল যে ফিজিক্যাল ডিস্টেন্স, এটা এখন আগের চেয়ে অনেক বাড়াতে হবে। মিনিমাম 3 ফিট ডিস্টেন্স থাকতে হবে ফ্রম ম্যান টু ম্যান। তারপরে আমরা যেখানে থাকবো আমরা সব সময় আমাদের ঘর থেকে বের হলে আমরা মাস্ক ইউজ করবো, গ্লাভস ইউজ করবো, তারপরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো, এবং আমাদের কর্মস্থলে অবশ্যই প্রপার হ্যান্ড ওয়াশিং এর জন্য ব্যবস্থা থাকতে হবে, ফ্যাসিলিটিস থাকতে হবে, এবং পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার সাপ্লাইং থাকতে হবে। তারপর আমরা আদার্স যে প্রিকশনস গুলো আমরা যদি কারোর ওই ধরনের সিমটম প্রকাশ পায়, কারো যদি করোনা লাইক সিমটম বা ফ্লু লাইক সিমটমস গুলো প্রকাশ পায়, আমরা তাহলে ওই বন্ধুদের থেকেও আমরা দূরে থাকবো এবং তাদেরকেও আমরা অ্যাডভাইস করবো বাসায় থাকার জন্য, তাদেরকে অফিস থেকে ছুটি নেওয়ার জন্য আমরা অ্যাডভাইস করবো। এগুলো হলো আমাদের স্বাভাবিক যে প্রিকশনস গুলা, আমাদের সেফটি গুলো আমাদের যে অনুসরণ করতে হবে, গাইডলাইন্স গুলো আমাদের ফলো করতে হবে। এগুলো আমরা মেনে চললে তাহলে আশা করি আমরা করোনা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারবো। তারপর আকাশ, তোমার আরেকটি কোশ্চেন কি ছিল? আমি একটু রিক্যাপিচুলেট করতে পারছি। আকাশ বলো তো। আচ্ছা, আমি প্রশ্ন করেছিলাম যে যারা কাজের খাতিরে, এটা তো প্রশ্ন তুমি উত্তর দিয়েছো,
আর মহামারী নিয়ে যারা হাসপাতালে ভর্তি আছে স্টিল নাও, তারা কি প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে কিনা দেশে? আচ্ছা আচ্ছা, আকাশ, তুমি জানো যে আমাদের বাংলাদেশ এখনো অবশ্য মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, যদিও মধ্যমায়ের দেশে আমরা কাগজে কলমে মানে ট্রান্সফার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে স্ট্যাটাস, তুমি এই মহামারী করোনাতে তুমি সেটি উপলব্ধি করতে পেরেছো খুব ভালো করে, যে আমাদের 1 মাস বা 1.5 মাস যেতে না যেতে আমাদের চারদিকে হাহাকার, খাবার নাই, খাদ্য সংকট, মানুষের বেঁচে থাকার জন্য টাকা নাই, জীবিকার তাগিদে তাদেরকে ঘর থেকে বের হচ্ছে, কারো সংসার চলছে না, এই ধরনের হাহাকার কিন্তু সমাজে প্রতিটা স্তরে স্তরে বিরাজমান, একদম মধ্যম শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত সবার মধ্যেই কিন্তু এই ধরনের হাহাকার হতাশা বিরাজ করছে। সো দ্যাট আমরা কাগজে কলমে মধ্যমায়ের দেশে হলেও আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেই লেভেলে আমরা কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারি। আর সেই মধ্যমায়ের দেশ হিসেবে বা আমরা আগে স্বল্পোন্নত দেশ ছিলাম, সেই দেশ হিসেবে আমাদের দেশে হেলথ সেক্টরে যে আমাদের হেলথ ফেসিলিটিস, হেলথ সার্ভিস গুলা, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে ডেভেলপ করতে পারিনি। আমরা উন্নত দেশগুলো বা মধ্যম উন্নত দেশগুলো, অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো ইভেন তাদের সমোপযোগী করে আমরা কিন্তু হেলথ সার্ভিস গুলো, হেলথ ফেসিলিটিস গুলো কিন্তু আমরা আপডেট করতে পারিনি। সো দ্যাট আমাদের কিন্তু অনেক লিমিটেশনস আছে। আমাদের প্রতিটা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালে তো প্রচুর লিমিটেশনস আছে। আমাদের ওইভাবে হসপিটাল গুলো কিন্তু এই যে একটি মানে এই ধরনের মহামারীকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের যে হেলথ ম্যান পাওয়ার থেকে শুরু করে আমাদের মেডিকেল স্টাফ থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে ইকুইপমেন্ট পর্যন্ত আমাদের সেরকম পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। সো দ্যাট আমরা যারা এই মহামারীতে এখন আমাদের যেহেতু পেশেন্ট সংখ্যা বেড়ে গিয়েছে, ওই ধরনের সার্ভিস পাওয়ার জন্য, স্পেশাল কেয়ার পাওয়ার জন্য, কিন্তু আমরা সেই রকম স্পেশাল কেয়ার দেওয়ার মতো আমাদের এতদিন পর্যন্ত আমরা ওইভাবে তৈরি ছিলাম না। এখন যেহেতু একটা মহামারী লং টাইম ধরে কন্টিনিউ হচ্ছে এবং সামনে আরো অনেক দিন দীর্ঘায়িত হবে, সেই জন্য গভর্নমেন্ট কিন্তু তড়িঘড়ি করে সেই যতটুকু পারছে ব্যবস্থা নিচ্ছে। এখন আমাদের গভর্নমেন্ট হসপিটাল গুলোতে আগে আইসিইউ, যে সমস্ত আইসিইউ ছিল সেগুলো আইসিইউতে বেড সংখ্যা লিমিটেড ছিল। কোন গভর্নমেন্ট মেডিকেল কলেজে 10টা 12টা বা 14টা 16টা সর্বোচ্চ 20টা সংখ্যক বেড ছিল আইসিইউতে, বা সিসিইউ এরকম বেড ছিল। কিন্তু এখন এই নাম্বার অফ বেড কিন্তু আমাদের সারা দেশের যে করোনা যে পেশেন্ট সেগুলোকে কাভার দেওয়ার জন্য ইনাফ না, অনেক অনেক কম সেই তুলনায়। কিন্তু গভর্নমেন্ট তড়িঘড়ি করে এখন যেহেতু আমাদের আইসিইউ সংখ্যা বাড়াচ্ছে, যে সমস্ত হসপিটালগুলোতে আইসিইউ ফেসিলিটিস ছিল না তাদের ক্ষেত্রে আইসিইউ ব্যবস্থা, নতুন করে আইসিইউ তৈরি করছে। আর যাদের ক্ষেত্রে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা ছিল না, যে সমস্ত হসপিটালগুলোতে সেগুলোতে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করছে। এবং গভর্নমেন্ট আমাদের ওইরকম আইসোলেশন থাকার জন্য ওইরকম ফেসিলিটি ছিল না। এখন গভর্নমেন্ট তড়িঘড়ি করে এখন যেমন বসুন্ধরা কনভেনশন সেন্টারে আইসোলেশন সেন্টার করেছে 2500 বেডের। এগুলো কিন্তু গভর্নমেন্ট ভালো স্টেপ নিয়েছে, এগুলো থেকে কিন্তু কিছুটা হলেও আমরা পরিত্রাণ পাচ্ছি। কিন্তু আমি মনে করছি যে আমাদের এই হসপিটালে আমাদের ম্যান পাওয়ার দিক থেকে গভর্নমেন্ট নতুন করে 2000 ডাক্তার, জুনিয়র ডক্টর নিয়োগ দিয়েছে, বাট দে আর নট এনাফ। তারা এখন এই করোনা ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য তারা এনাফ না। তারপর আমাদের যে সিনিয়র কনসালটেন্ট বৃন্দ আছেন, অনেকে এর মধ্যে অসুস্থ হয়ে গিয়েছেন, অনেকে ছুটিতে আছেন। কিন্তু এই ধরনের সার্বিক বিবেচনা করে আমাদের কিন্তু পর্যাপ্ত ইকুইপমেন্টালি, তারপর আমরা ম্যান পাওয়ারের দিক দিয়ে, যত দিক দিয়ে বলি আমরা কিন্তু এনাফ, আমরা প্রিপেয়ার্ড না, আমাদের এনাফ ফেসিলিটিস নাই। আমরা কিন্তু এই ধরনের মহামারীকে প্রোটেক্ট করা, কাভার দেওয়ার জন্য আমরা সেভাবে কিন্তু পারছি না। তারপর আমরা আমাদের যে লিমিটেড অপশনস আছে সেই অপশন গুলোকে আমরা প্রপারলি ইউজ করে কিন্তু আমরা চেষ্টা করছি এর মধ্যে যেন আমরা মোটামুটি একটা লেভেলে, একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে যেন আমরা সার্ভিস দিতে পারি, সেই চেষ্টাটা কিন্তু করছি। তারপরে আমি মনে করছি যে আমাদের কিন্তু অনেক ঘাটতি রয়েছে। যে জায়গায় পৃথিবীর উন্নত দেশগুলো তাদের ওয়েল ফেসিলিটিস থাকার পরও তাদের অনেক অনেক ডেভেলপ অপশনস, তাদের হেলথ সেক্টর অনেক অনেক উন্নত, ম্যান পাওয়ার দিক দিয়ে তাদের কমিটমেন্ট সবকিছু কিন্তু আমাদের চেয়ে অনেক হাই। তারপর তাদের যে হেলথ সেক্টর গুলা প্রতিটা স্টেপে কিন্তু উল্টো পাল্টো হয়ে গিয়েছে, তাদের কোনো চেন অফ কমান্ড নাই, তাদের টোটাল হেলথ সেক্টরটাই ব্রেকডাউন হয়ে গেছে। সো দ্যাট সেই তুলনায় মনে করি যে আমাদের তো যেহেতু অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করে বলতে হবে, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি লিমিটেড ফেসিলিটিস দিয়ে আমরা বেস্ট একটা ট্রিটমেন্ট বা সেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাহাদি, ডক্টর মাহাদি। আমাদের সাথে অনেক বন্ধু আসলে কমেন্টসে আছে এবং অনেক বন্ধু প্রশ্ন করেছে। আমরা আসলে অনেক বেশি সৌভাগ্যবান, অনেক বন্ধু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এর জন্য আমরা সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। আমাদের সাথে শেখ মনসুর আহমেদ শিপুল আছে, আহসান হাবিব রবি আছে, মোহাম্মদ ফারুক আছে, আহসান হাবিব রবি, সাবিনা ইয়াসমিন, তহিদুল ইসলাম সজীব, মির ইশফাক ও সালাম দিয়েছে সবাইকে। নিবারুন নিবু আছে, সিজার বিডি আছে, ও সবাইকে ভালোবাসা দিয়েছে সিজার বিডি। এম সানাউল্লাহ আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছে 98 এইচ এম জুয়েল আছে, আনোয়ার হোসেন আছে, রোকেয়া মুন্নি আছে, ওমর ফারুক আছে চিটং থেকে,
মোহাম্মদ আলমগীর আছে ঢাকা থেকে, বাপ্পি স্পেস ঢাকা থেকে, শামীম আহমেদ আছে ঢাকা থেকে, রেজওয়ানা দেওয়ান উর্মি আছে আমাদের সাথে, ফয়সাল আছে, তারপর যে আশরাফুল ইসলাম রানা আছে, আমাদের সাথে অনেক বন্ধু যোগ আছে আলহামদুলিল্লাহ। সবাইকে তো শোনানো যাচ্ছে না, তারপরে কিছু নাম বলতে হচ্ছে, সব বন্ধুরা না হলে উৎসাহিত হইতে হবে, কারণ নাহলে আবার মাইর দিবে। এই জন্য আমি আগেভাগে ওদের নামটা বলে দিচ্ছি, তোমরা একটু সময় নাও। আচ্ছা, জিয়াউর রহমান আছে, সবাইকে সালাম দিচ্ছে এবং সবাইকে ভালোবাসা দিয়েছে। আর খোরশেদ আলী তো আছে আমাদের সাথে, আমাদের অ্যাডমিন, আমাদের এখানে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে মোটামুটি এর ভিতরে খোরশেদ আলী একজন। ও যথেষ্ট পরিমাণ ভালো ছেলে আলহামদুলিল্লাহ, ও আমাদের জন্য যথেষ্ট কাজ করতেছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি শেখ মনসুর আহমেদ আছে, ও আমাদের খুবই ক্লোজ বন্ধু, আমাদের ভলান্টিয়ার হিসেবে আছে। আর সেকেন্ড থিংস হচ্ছে যে অনেক রাসেল মনির আছে, ওমর ফারুক আছেন, সাবিনা ইয়াসমিন আছে, আইনুল হক আছেন, মহিউদ্দিন ময়না আছে, নিয়াজ মোর্শেদ খান আছে, নাহিদ সুলতানা আছে, রুমান আফরিন আছে, সুমন আসগর আছে, ও 98 বে শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আছে, আমাদের সাথে অ্যাড হয়েছে। আরিফুল হায়দার সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে। তারপর শাহাদাত হোসেন সুজন আছে। মেহেদি, তুমি কি কুমিল্লা? মেহেদি কি কুমিল্লায় তুমি নাকি ঢাকাতে আছো? মেহেদি, তোমার এক বন্ধু বলেছে মিজান রহমান। সকালে গিয়েছিলাম। আচ্ছা, কুমিল্লা সকালে গিয়েছিল, ও এখন ঢাকায় আছে স্টিল নাও। আচ্ছা, আমি বন্ধু সন্তোষ কুমারের কাছে আসি। দোস্ত, তোমাকে একজনে প্রশ্ন করেছে বাংলাদেশের যে পর্যটন শিল্প, এই পর্যটন শিল্প থেকে এখন কিভাবে উত্তরণ করা যায়, করোনা মহামারী থেকে বাংলাদেশকে পর্যটন শিল্পে কিভাবে উত্তরণ করা যাবে, এ ব্যাপারে কোনো পদক্ষেপ আছে কিনা, বা এই ব্যাপারে কোনো কিছু যদি বলতা তাহলে একটু উপকার হতো। সন্তোষ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, বলো। ওকে, বলো। আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের কথা বলি, তারা এই পর্যটন শিল্পটিকে কোভিড পরবর্তী সময়ে আবার রিভাইভ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের কথা যদি বলি, সেই দেশের সরকার স্টিমুলাস প্যাকেজ তারা ঘোষণা করেছে, যে প্যাকেজের মধ্যে পর্যটনকে অন্তর্ভুক্ত করেছে। ইতিমধ্যে একটি আসার কথা হলো, বাংলাদেশ সরকার কিন্তু এই স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে এবং পর্যটনকেও তারা ইতিমধ্যে অন্তর্ভুক্ত করেছে। আমি ঠিক তার পাশাপাশি একটি কথা বলতে চাই, কোভিড-19 পরবর্তী সময়ে কিন্তু পর্যটকদের আচরণের কিছুটা পরিবর্তন দেখা যাবে, কারণ মানুষের যখন ইনকাম কমে যাবে তখন বিহেভিয়ারাল প্যাটার্ন এবং চয়েস সেই জায়গাগুলোতে একটু পরিবর্তন আসবে। তাই আমার মনে হয় যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ঠিক তার পাশাপাশি যারা ফ্রিল্যান্স রিসার্চার আছে, তারা যদি ডেস্টিনেশন ওয়াইজ রিসার্চ করে কাস্টমার ট্যুরিস্টদের এক্সপেকটেশন এবং যারা সার্ভিসটা প্রোভাইড করছে, হোটেল, মোটেল, রিসোর্ট, তারা যারা আছে, তারা যে সার্ভিস দিচ্ছে, সেখানে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে আইডেন্টিফাই করে সেভাবে যদি সার্ভিসটাকে এনশিওর করা যায়, তাহলে কোভিড-19 পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশে আবার পর্যটন জেগে উঠবে। কারণ কোভিড-19 এর পরবর্তী সময়েও কিন্তু পর্যটকদের মাঝে একটি, আমাদের বন্ধু মাহাদি যেটা বলছিলেন যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, হয়তো সেটা বেশ কিছুদিন পর্যন্ত আমাদেরকে এটি নিশ্চিত করতে হবে। টুরিস্টরা বিভিন্ন রিসোর্টে তারা যখন রিক্রিয়েশন পারপাস যাবে, সেটি সামাজিক দূরত্ব হয়তো বেশ কিছুদিন রাখতে হবে। ঠিক তার পাশাপাশি টুরিস্টরা কিন্তু চাবে যে স্বাস্থ্যসম্মত সেবা, এবং সেই জায়গাগুলো কিন্তু নিশ্চিত করতে হবে। এবং পর্যটনের সাথে যারা সম্পৃক্ত আছে, যে স্টেক হোল্ডার গুলো আছে, তারা ইতিমধ্যে বেশ একটা লোকসানের সম্মুখীন হয়েছে। তাদের যে পর্যটন যে পণ্যগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যদি ট্যাক্স এবং ব্যাটটাকে আগামী 1 বা 2 বছরের জন্য যদি কাট করে দেওয়া হয়, তাহলে তারা হয়তো সেই ক্ষতি থেকে কিছুটা পুষিয়ে উঠতে পারবে। ঠিক তার পাশাপাশি আমরা বলবো যে ডিজিটাল ট্যুরিজম, সেটি কিন্তু আগামী দিনে অনেকটা বৃদ্ধি করতে হবে। কারণ মানুষ তখন হচ্ছে যে সরাসরি কোনো ট্রাভেল এজেন্সিতে না এসে বা ট্যুর অপারেটরের কাছে না গিয়ে বাসায় বসে তারা অর্ডার করবে এবং পেমেন্টটা তারা যখন অনলাইনে করে দিতে পারবে, সেই প্রসেসটা কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য হবে। এবং আগামী দিনের পর্যটন কিন্তু হবে ভার্চুয়াল ট্যুরিজম। আমরা আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ হচ্ছে, আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত এই বাংলাদেশ। আমাদের বাংলাদেশে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত সুন্দরবন, এবং আমরা যদি কক্সবাজার থেকে টেকনাফ আমরা দেখতে পাচ্ছি 80 কিলোমিটার যে
একটি মেরিন ড্রাইভ রয়েছে। সেখান থেকে আমরা টেকনাফ থেকে আবার আমরা ওয়াটার বাসে আমরা চলে যাচ্ছি আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড। এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যে যে পরিকল্পনাটি করছেন যে এই টেকনাফ থেকে যে নাফ ট্যুরিজম পার্ক, যেটি জালিয়ার দ্বীপে হচ্ছে, যেখানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে লক্ষ্য করে সিয়াম কর্পোরেশন, যেটি থাইল্যান্ডের একটি কর্পোরেশন, ইতিমধ্যে দায়িত্ব পেয়েছে। তো আমার বিশ্বাস আগামী দিনের বাংলাদেশকে রিভাইভ করার জন্য আমরা পর্যটকদের এক্সপেকটেশন অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে, সেই সাথে যে একটা ইনক্লুসিভ সার্ভিস, যে হোটেল ইন্ডাস্ট্রিতে যেটুকু তারা করে, ইকুইটি এমপ্লয়মেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল যে 5 স্টার হোটেলগুলো রয়েছে সেখানে মেল এবং ফিমেলের যে জবের ক্ষেত্রে যে রেশিওটা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 54% ফিমেল রিক্রুটমেন্ট করার একটি প্রসেস রয়েছে। কোভিড পরবর্তী সময়ে এই আনএমপ্লয়মেন্টকেও যদি আমরা রিডিউস করতে চাই, সেই জায়গাটিতেও কিন্তু এমপ্লয়মেন্ট ইকুইটি এনশিওর করতে হবে এই ট্যুরিজম সেক্টরে। সর্বশেষ আমি একটি কথা বলবো যে কোভিড-19 এর প্রভাব থেকে দ্রুত বেরিয়ে আসাই হচ্ছে এই পর্যটনের জন্য মঙ্গল। আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, যেটা আমাদের ডাক্তার দুজন বন্ধু বললেন। এবং আমি সর্বশেষ একটি কথা বলবো, আমরা থাকবো ঘরে, করোনাকে রাখবো দূরে। এটি হতে হবে কিন্তু আমাদের মূল মন্ত্র। থ্যাংক ইউ সো মাচ সন্তোষ কুমার, তোমার কথাগুলো অনেক ভালো লেগেছে। বেসিক্যালি আমার অনেক ভালো লাগছে, আমি আসলে অনেক কিছু জানতে পারতেছি। তোমাদের সাথে বসানোর জন্য আমাকে ধন্যবাদ। আর বেসিক্যালি আমি এখন সজলের কাছে আসি। সজল, তোমার কাছে আমার 2টা প্রশ্ন, এটা আমার বন্ধুদের প্রশ্ন। বেসিক্যালি ডিজিটাল সিস্টেম ব্যাংকিং যে কাজে লাগাতে পারতেছে কি পারতেছে না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবা। আর একটা প্রশ্ন একটা বন্ধু করেছে, ব্যাংক এখন লসের দিকে আছে, তখন কি কারো ব্যাংকে যারা জব করে তাদের বেতন কি কমবে, নাকি তাদেরকে ব্যাংক থেকে ছাঁটাই করা হবে? এই টাইপের কোনো কিছু আছে কিনা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার যদি করো। আর একটা সেকেন্ড আমাকে তুমি একটু পরে দিয়ে কথা বলো, আমি 2টা মিনিট একটু বন্ধুদেরকে একটু দিয়ে আসি, একটু উৎসাহ দিয়ে আসি। শাকাওয়াত হোসেন আছে রাসেল আমাদের সাথে, আমাদের আলোচনা ওর অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। শামিমারা রেজিন আছে, রোমানা আফরিন আছে, মোহাম্মদ আলমগীর আছে, রায়হান কাজিমি একটা প্রশ্ন করেছিল, এটা সন্তোষের কাছে। সন্তোষ, প্রশ্নটা একটু তুমি মনে রাখো কাইন্ডলি। পর্যটন নিয়ে তথ্যের সোর্স কি? বাংলাদেশ পার্সপেক্টিভ, এফেক্টর, ইন্সপেক্টর ডাটা, রিলায়েন্স সোর্স কি? এটা জাস্ট তুমি একটু মাথায় রাখো সন্তোষ। ঠিক আছে, তাহলে বন্ধু এখন তুমি বলতে পারো। মাহবুব সজল, তুমি বলতে পারো ব্যাংকিং সেক্টরের ব্যাপারে বলো। সজল, হ্যালো সজল, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো সজল, তুমি তোমার মিউট করে রেখেছো, তুমি মিউটটা একটু উঠিয়ে ফেলো। অডিওতে যে ক্লিক করো, অডিওতে যে ক্লিক করো, তুমি মিউট করে রাখছো, তুমি হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছেন? ওকে ধন্যবাদ। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন প্রথম যে প্রশ্নটা ছিল যে ব্যাংক যে ডিজিটাল সার্ভিস গুলি দিয়ে থাকে, এগুলি আমরা কাস্টমাররা কতটুকু গ্রহণ করতে পারছি। আসলে ব্যাংক একটা, প্রথম বুঝতে হবে ব্যাংক একটা সার্ভিস অর্গানাইজেশন, অর্থাৎ সার্ভিস দিয়ে থাকে। এখন সব ব্যাংকই চাই তার কাস্টমারকে বেস্ট সার্ভিসটা দিতে। হ্যাঁ, তো এক্ষেত্রে সবগুলি ব্যাংকই, ইভেন সরকারি ব্যাংকগুলি এখন ডিজিটাল ব্যাংকিং এর দিকে যাচ্ছে। অর্থাৎ আগামীর ভবিষ্যৎ ব্যাংকিং হবে ডিজিটাল। এবং আজ থেকে 15-20 বছর আগেও যে ব্যাংকিং যেরকম সেবা দিয়ে থাকতো, এখন কিন্তু অনেকটুকু চেঞ্জ হয়ে আসছে। অর্থাৎ আমরা ঘরে বসেই কিন্তু অনেক সার্ভিস দিতে পারি, ব্যাংকিং নিতে পারি কাস্টমাররা। হ্যাঁ, এটি আসলে ডিজিটাল। কি কিন্তু আপনি ব্যাংকে না গিয়ে আপনি এটিএম কার্ডের মাধ্যমে এটিএম বুথে গিয়ে ইচ্ছে করলে আমরা টাকা তুলতে পারি। এক্ষেত্রে হবে কি, আমরা ব্যাংকে যেতে হচ্ছে না। হ্যাঁ, তারপরে মোবাইল ব্যাংকিং কিন্তু আধুনিক ব্যাংকিং এর একটা মডার্ন একটা টেকনোলজি। এবং এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে অনেক কাজ করতে পারি। ধরো আমার কাছে আমি একটা ইনফরমেশন দিই, আমরা মাসের লাস্টের দিকে 20 থেকে 25 তারিখের মধ্যে দেখি যে এই কারেন্ট বিল অর্থাৎ ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য প্রচুর লাইন ধরে। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না এই ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য এখন আর ব্যাংকে যেতে হয় না। এখন অলমোস্ট অনেক সব ব্যাংকই তাদের, হ্যাঁ অনলাইনে বলতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি বিল দিয়ে দিতে পারি ইজিলি, এবং উইদিন 2 মিনিটস কাজটা শেষ হয়ে যায়। এবং এখন ম্যাক্সিমাম ব্যাংকগুলো তাদের মোবাইল অ্যাপস, ইভেন সরকারি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকেও কিন্তু মোবাইল অ্যাপস তৈরি করেছে। আমি ওয়ান ব্যাংকে আছি, আমার ওয়ান ব্যাংকের একটা অ্যাপস আছে, ওয়ান অ্যাপস। এটার মাধ্যমে আপনি ঘরে বসে অনেক সার্ভিস দিতে পারবেন। এরকম মডার্ন ব্যাংকিং প্রায় সবগুলোই তাদের অ্যাপস ভিত্তিক সার্ভিস দিয়ে কি করা যায়। আপনি ঘরে বসে ধরেন
আমার অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবো, আমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট ওয়ান ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে। তারপর আমি ঘরে বসে বিএফটিএন করতে পারবো। বিএফটিএন বলতে আমার এক অ্যাকাউন্ট থেকে সাপোজ আকাশ তোমার অ্যাকাউন্টে টাকা আমি ইজিলি পাঠিয়ে দিতে পারতেছি। হ্যাঁ, তারপর 1 লক্ষ টাকার উপরে আমি আরটিজিএস করতে পারতেছি। আরটিজিএস বলতে 1 লক্ষ টাকার উপরে উইদিন হাফ এন আওয়ার আমি এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারতেছি। হ্যাঁ, তারপর আমি আমার লোন স্টেটমেন্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, হ্যাঁ ইত্যাদি, মানে সবকিছু কিন্তু আমার এই কাজগুলি আমি ঘরে বসে করতে পারতেছি। কিন্তু আমি যখন একটা সফটওয়্যার কিংবা আমি যখন একটা জিনিস আবিষ্কার করবো, বের করবো, ব্যাংক বের করবে, মেন এটার সার্থকতা নির্ভর করবে ইউজারের উপর। ইউজার বলতে কাস্টমার, অর্থাৎ ব্যাংকগুলি ডিজিটালাইজড হচ্ছে, তাদের কাস্টমার সার্ভিস বাড়ানোর জন্য টেকনোলজি আরো বাড়াচ্ছে, কিন্তু যারা ইউজ করবে অর্থাৎ সম্মানিত যারা কাস্টমার আছেন তাদেরকে এটা ইউজাররা অর্থাৎ কাস্টমাররা কিন্তু এইটার কাজটা কিভাবে করতে জানতে হবে। দেখেন আমি যে কথাগুলি বললাম যে এই ডিজিটাল, এই যে মোবাইল অ্যাপস, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, হ্যাঁ এই যে ইন্টারনেট ব্যাংকিং, এগুলি কিন্তু অনেক কাস্টমারই জানে না। আবার অনেক কাস্টমার জানলেও তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, চাই আমি মোবাইল যারা গ্রামে ব্যাংকিং। আছে বন্ধু তারা কি করবে? হ্যাঁ, যারা তারা আছে। গ্রামে আছে বন্ধু তারা কি হ্যাঁ, করবে? এখন হ্যাঁ গ্রামে আছে। এখন আমার পরামর্শটা হচ্ছে যে ধরো আমার পরিবারে আমি একটু ভালো কাজ পারি, মানে ধরো ইন্টারনেট চালাইতে পারি, কিভাবে ডিজিটাল কাজটা পারি, তো আমার কাজটা হবে যারা একটু আমার পাশে যারা একটু পারে না তাদেরকে একটু ইউজ টু করতে হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে ছড়বে, এটা এইভাবে হবে। তবে আমি বলি আগামী 5 বছর এখন যে জেনারেশন, গ্রাম বলো শহর বলো, সবাই ইন্টারনেট ভালো চালাতে পারে, ফেসবুক, ইন্টারনেট সবকিছু কিন্তু ভালো চালাতে পারে। তো আগামী 5 বছরের পরের ব্যাংকিং কিন্তু মোর ডিজিটালাইজড হবে আচ্ছা এবং ডিজিটাল আলহামদুলিল্লাহ। মাধ্যমে, হ্যাঁ এটাই। আর আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা আমি বলো বলো বন্ধু। দ্বিতীয় প্রশ্ন উত্তর দিব। হ্যাঁ দাও দাও। মানে প্রশ্নটা কি ছিল যে মানে ব্যাংকিং সেক্টরের অবস্থা যদি চলতে থাকে Banking কর্মী sector- ছাঁটাই কিংবা বেতন কমে যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটার আসলে পাশাপাশি আরেকটা এটা প্রশ্ন আমি একটা- তোমার এটা পাশাপাশি আরেকটা প্রশ্ন আসছে, এই ব্যাপারটা হ্যাঁ। বলি। কাস্টমারদের সাথে তোমাদের যে যারা ব্যাংকে জব করে তাদের সাথে যে কমিউনিকেশন, ওই কমিউনিকেশনটা গ্যাপটা কিভাবে ওরা ফিল আপ করতেছে এই করোনা মহামারীতে, তাদের কর্মকার্য কিভাবে চলতেছে ব্যাংকে, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতে আমাদেরকে। আচ্ছা কোনটা মানে এই ব্যাপারে ব্যাংকের পদক্ষেপ কি ছিল? দুইটা উত্তর দাও, তুমি আগে যেটা ভালো লাগে ওইটা উত্তর দাও। আচ্ছা ব্যাংকের পদক্ষেপগুলি বলি। এই লকডাউন অবস্থায় আজকে 1.5 মাস ধরে কিন্তু লকডাউন চলছে, কিন্তু কিছু সার্ভিস আছে যেগুলি কিন্তু সরকার বন্ধ করে নাই, এবং যদিও ব্যাংকে একটা জরুরি সেবার আওতায় অন্তর্ভুক্ত করা হয় নাই, কিন্তু বাংলাদেশের সব ব্যাংক খোলা এবং রোস্টারিং ডিউটি, এবং বাংলাদেশ সরকার যে এই লকডাউনের সময় যে সার্কুলার গুলি জারি করছে, হ্যাঁ এটা বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দিয়ে হয়েছে ব্যাংকগুলি কিভাবে চলবে, যেহেতু বাংলাদেশ ব্যাংকগুলির গার্ডিয়ান হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক কিন্তু খোলা, কোনটা একদিন, কোনটা 2 দিন, কোনটা সপ্তাহে 5 দিনই খোলা। হ্যাঁ, অর্থাৎ ব্যাংকিং সেবা পুরাপুরি খোলা আছে, ডিপোজিট দেয়া, উইথড্র করা, এবং বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু বন্ধ নাই, এলসি হচ্ছে ব্যাংকের মাধ্যমে, কারণ ব্যাংক না থাকলে কিন্তু টোটালি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, এলসি এগুলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ব্যাংকিং সেবাটা পুরাপুরি চালু আছে, হয়তোবা লিমিটেড স্কেল কি আগে টাইম ছিল 10টা থেকে 4টা পর্যন্ত ট্রানজাকশন হতো, এখন ট্রানজাকশন টাইম 10টা থেকে 1টা, কোনোদিন 2টা, এভাবে কিন্তু 1.5 মাস ধরে এভাবে চালাচ্ছে, কিন্তু সেবা কিন্তু বন্ধ নাই। প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি থানায় তাদের, ধরো একটা জেলাতে যদি একটা ব্যাংকের 3টা ব্রাঞ্চ থাকে, মিনিমাম একটা ব্রাঞ্চ খোলা থাকে, থানাতে যদি 2টা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ খোলা থাকে, সপ্তাহে 5 দিন না থাকলেও 2 দিন থাকে। অর্থাৎ জরুরি সেবা হিসাবে ব্যাংক কিন্তু খোলা আছে, কারণ ব্যাংক যদি খোলা না থাকে আমরা কিন্তু টাকা তুলতে পারবো না, আমরা কিন্তু ব্যবসায়ীরা টাকা জমা দিতে পারবে না, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকবে, আমরা ক্লিয়ারিং এ যে চেক জমা পড়বে, ক্লিয়ারিং এর চেক গুলি পাস হবে না, এই যে প্রণোদনা টাকা কিংবা এই যে মানুষ যে সাহায্য করছে, সরকারকে টাকা দিচ্ছে, হ্যাঁ এই চেক গুলি পাস হইতে হবে, তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এগুলি পাস হয়। সো এগুলি ব্যাংক পুরোপুরি খোলা আছে, এবং এই দুর্দিনে ব্যাংক সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং এই ব্যাংকাররা হচ্ছে ইকোনমিক লিডার। হ্যাঁ, একটা ইকোনমিক্যাল লিডার হচ্ছে ব্যাংকাররা, এবং ব্যাংকাররা এই দুর্দিনে ডাক্তার, পুলিশ, নার্স, তাদের মধ্যে কিন্তু ব্যাংকাররাও কিন্তু তাদের জীবনের রিস্ক নিয়ে ব্যাংকিং সার্ভিস দিয়ে যাচ্ছে। আর আরেকটা প্রশ্ন যেটা ছিল যে এই ব্যাংকের যে অবস্থা, এটার কারণে ব্যাংকের কোনো স্যালারি ডিডাকশন হতে পারে কিনা, কিংবা চাকরি চলে যেতে পারে কিনা, এটা আসলে যেতে পারে কিনা।
হ্যাঁ, এটা আসলে নির্ভর করবে আসলে মালিক পক্ষ বা ম্যানেজমেন্টের উপর, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটা সম্পূর্ণ আমাদের আসলে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা কেন হচ্ছে। দেখেন, ব্যাংকের যে প্রবলেম এখন আছে, এই করোনা আজকে 2 মাস ধরে চলছে, কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু প্রবলেমে আছে আজকে অনেক বছর ধরেই। অর্থাৎ ব্যাংকিং এর প্রধান যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিপোজিট ক্রাইসিস কিন্তু চলছে, আর একটা প্রবলেম হচ্ছে ব্যাড লোনের প্রবলেম, অর্থাৎ ক্লাসিফাইড লোন রিকভারি হচ্ছে না। হ্যাঁ, এবং দিনে দিনে এর সংখ্যা বাড়তেছে, কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যার কারণে ব্যাংকগুলি নতুন ফাইন্যান্স করতে পারতেছে এবং টাকা আটকে যাচ্ছে। আর টাকা যদি আটকে যাচ্ছে, ফাইন্যান্স করার কোনো সুযোগ চাচ্ছে না, এই ক্ষেত্রে ব্যাংক কি করছে, প্রফিট কমে যাচ্ছে। আর ওই যে 6/9 যে ব্যাপারটা আমি বললাম, যে 6/9 গ্যাপের কারণে এপ্রিল থেকে ব্যাংকগুলি এমনি তাদের অপারেটিং প্রফিট কমে যাচ্ছে। তো এটার প্রভাবটা আসলে কি, এখন ব্যাংক চিন্তা করবে, ব্যাংক না শুধু প্রত্যেকটি প্রতিষ্ঠানই চিন্তা করবে যে তাহলে ব্যয় কিভাবে কমানো যায়, অর্থাৎ তাদের এক্সপেন্ডিচার কিভাবে সংকোচন করতে পারে। এই সংকোচনের একটা অংশ হচ্ছে কর্মী ছাঁটাই অথবা আপনার বেতন। এখন কিন্তু আমি যদি এটা ঘুরে বলি, মানে উল্টো ভাবে বলি, অর্থাৎ আমি যদি এখন সরকারকে সবাইকে চিন্তা করতে হবে, ব্যাংক যদি মানে ধসের নামে, তাহলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ধস নামবে। ব্যাংককে টিকিয়ে রাখতে হবে। এক্ষেত্রে ব্যাংক চালাতে হলে ব্যাংকের কর্মী দরকার এবং দক্ষ কর্মী দরকার। আমাদের যারা কর্মী আছে, ধরেন একটা ব্যাংক তো কোনো সময় এই এক্সেস এমপ্লয়ি নিবে না। আমার সাপোজ একটা ব্রাঞ্চের 100টা, একটা ব্যাংকের 100টা ব্রাঞ্চ আছে, 2,500 এমপ্লয়ি দরকার। আমার এই জায়গায় তো কেউ কোনো ব্যাংক 3,000 এমপ্লয়ি নিবে না। এখন এই 2,500 এমপ্লয়িকে কিভাবে কাজে লাগানো যায়, কেউ ডেস্ক ওয়ার্কে ভালো, কেউ মার্কেটিং এ ভালো, হ্যাঁ, কেউ আবার ক্লাসিফাইড লোন রিকভারিতে ভালো, তাদেরকে সেভাবে আসলে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ, কাজে লাগাইতে হবে। এই ক্ষেত্রে হ্যাঁ, আমি আর 30 সেকেন্ডে শেষ করছি। কাজে লাগাইতে হবে। এখন যে জিনিসটা করতে হবে, আমাদের হাজার হাজার কোটি টাকা ক্লাসিফাইড লোন আইনের সংশোধন করতে হবে। অর্থ ঋণ আদালত আইন, এনআই অ্যাক্ট, এই আইনগুলি সংশোধন করতে হবে এবং তারা উইলফুল ডিফল্টার, তাদের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। অর্থাৎ 3 মাসের মধ্যে একটা ফয়সালা করতে হবে, টাকা দিতে হবে। জনগণের টাকা নিচ্ছে, টাকা দিতে হবে। ভাই, লোন নিচ্ছেন, টাকা দেন, এটা আমার টাকা না, জনগণের টাকা, আপনার টাকা না। আপনি টাকা নিচ্ছেন ব্যবসা করার জন্য। ব্যবসায় যদি আপনি রিয়েলি লস খান, তাহলে সরকার আপনাকে দেখবে, ব্যাংক দেখবে। কিন্তু আপনি উইলফুল ডিফল্টার, 99% উইলফুল ডিফল্টার আছে। হ্যাঁ, তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধরে টাকা আদায় করতে হবে। যদি এরকম তাদেরকে ধরে যদি ব্যাংকিং সেক্টরে হাজার হাজার কোটি টাকা রিকভারি করা যায়, তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। তারা যে জামিনে বের হয়ে যায়, তারা স্টে অর্ডার নিয়ে আসে, এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, তাদের বিদেশ যাওয়া বন্ধ করে দিতে হবে। অটোমেটিক 6 মাসের মধ্যে দেখবেন লাইন পড়ে যাবে ব্যাংকগুলিতে টাকা রিকভারির জন্য। আর টাকা যদি রিকভারি হয়, ব্যাংক যে চ্যালেঞ্জ গুলি এখন নিচ্ছে, তাদের প্রফিট বাড়বে, তাদের ব্যাংকের মধ্যে একটা সুশৃঙ্খলা আসবে এবং কর্মী ছাড়ার এখানে কোনো প্রশ্ন আসবে না। কারণ কর্মী শুধু ব্যাংক না, প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য কর্মী দরকার। এখন কর্মী দক্ষ নাকি অদক্ষ কর্মী থাকলে তাদেরকে ট্রেনিং দেন। আর কোনো কর্মী যদি কোনো ক্রাইম করে, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নাই, এটা ভিন্ন ইস্যু। কিন্তু কর্মীদেরকে ছাঁটাই কিংবা বেতন না কমিয়ে তাদেরকে ট্রেনিং দেন, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, এগুলি চিন্তা করতে হবে। আর শুধুমাত্র ব্যাংকের কর্মীর কারণে কি ব্যাংক লসে যাচ্ছে? না, ওই যে আমি যে ফ্যাক্টরগুলি বললাম, এই ফ্যাক্টরগুলি দায়ী। এই ফ্যাক্টরগুলি ঠিক করেন, এই ফ্যাক্টরগুলি ঠিক করলে অটোমেটিক চলবে। এত বছর স্বাধীনতার পরে আগে থেকে এত বছর কি ব্যাংক চলছে না? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো মানুষের জীবনেও কিন্তু উত্থান পতন আছে। ব্যাংকিং সেক্টরের উত্থান পতন আছে, একবার ভালো একবার খারাপ। ইট ডাজন্ট মিন যে কর্মী ছাড়াই করতে হবে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষপাতিত্ব না। আশা করি ব্যাংক এইগুলি একটা পত্রিকায় আসছে, কিন্তু এই অবস্থানে আশা করি যাবে না। আমরা এই উত্তরণ অবশ্যই ঘটাবো সবাই মিলে। আচ্ছা সজল, থ্যাংক ইউ সো মাচ তোমার অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এসএসসি 98 এবং এইচএসসি 2000 বাংলাদেশ বন্ধুদের জন্য কিছু বলো তুমি শেষ করো, তারপর অন্যদের কাছে যাচ্ছি, আমি সন্তোষের কাছে যাচ্ছি। হ্যাঁ, এসএসসি 98 এইচএসসি 2000 বন্ধুরা, আজকে তোমরা সবাই আসছো এই লাইভ অনুষ্ঠানে, তোমাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। আমরা এসএসসি 98 এইচএসসি 2000 আমরা সবসময় আমরা একে অপরের সাথে আছি। ভবিষ্যতে আমরা আজও মৃত্যুর আগ পর্যন্ত আমরা সাথে থাকবো, আমাদের এই বন্ধন থাকবে। তোমরা যারা এই ফেসবুকের মাধ্যমে আমাদের এই গ্রুপে আছো, তোমরা আরো যারা বন্ধু আছে তাদেরকে অ্যাড করো, আমরা রিকোয়েস্ট করবো। এবং আমাদের যে বিভিন্ন কার্যক্রম, এগুলিতে অংশগ্রহণ করো। আমরা করোনা আছে, এই করোনাতে আমরা চেষ্টা করছি বিভিন্ন যারা একটু কষ্টে আছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, তাদেরকে সাহায্য করার জন্য। অলরেডি আমরা অনেকে এনে কন্ট্রিবিউট করছি, তোমরা পারলে একটু কন্ট্রিবিউট করো এবং আমাদের সাথে যুক্ত থাকো। আমরা বাংলাদেশে একটা ভালো কিছু করতে চাই, আমরা দেখাতে চাই এসএসসি 98 এইচএসসি 2000 বাংলাদেশের যে গ্রুপটা, এটা বাংলাদেশের
কিছু একটা শ্রেষ্ঠ করছে, গ্রুপ হিসেবে। কিছু একটা করতে পারছে, শ্রেষ্ঠ একটা গ্রুপ হিসেবে একটা কিছু একটা করতে পারছে, বাংলাদেশের অর্থনীতিতে ভালো একটা অবদান রাখতে পারছে। এটাই আমার তোমাদের কাছে হ্যাঁ, রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ তোমার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য মাহবুব সাজাদ। এখন আমি আসছিলাম সন্তোষ কুমারের কাছে। সন্তোষ, আমার একটা বন্ধুর প্রশ্ন আমি আগে করেছি তোমাকে, রিসেন্টলি আরেকটা প্রশ্ন এসেছে। করোনা পরিস্থিতি পরিবহন সেক্টরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে কি হতে পারে এই সেক্টরটাতে, এই ব্যাপারে তুমি কোনো কিছু জানো কিনা সন্তোষ? যদি কোনো কিছু জেনে ধন্যবাদ। থাকো। ধন্যবাদ। আমি প্রথম প্রশ্নটার অল্প উত্তর ভিতরে দিয়ে, বলে ফেলো। হ্যাঁ, প্রথম প্রশ্নটার ব্যাপারে যদি বলি, একটু আগে যেটা বলেছিলে যে আসলে আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো দেখি যে বিশ্ব পর্যটন এবং বাংলাদেশ পর্যটনের যে স্ট্যাটিস্টিক্স এর সোর্স গুলো কি, সাধারণত আমরা WTTC, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল, সেখানের আমরা স্ট্যাটিস্টিক্স গুলো দেখি যে গ্লোবালি ট্যুরিজম কন্ট্রিবিউশন এবং তার অন্যান্য তথ্য উপাত্তগুলো আমরা এখান থেকে নিয়ে থাকি। তার পাশাপাশি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, যেটি UNWTO, আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যেটা BPC এবং BTB আমরা বলি, এবং ঠিক তার পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের কিছু তথ্য উপাত্ত আছে যেগুলো বাংলাদেশের ইকোনমি এবং ট্যুরিজম, যে দুইটার ইন্টার কানেক্টিভিটি, হাউ দেয়ার মেক এ কন্ট্রিবিউশন টু দ্য GDP অফ এ কান্ট্রি, আমরা এগুলো কনসিডার করে থাকি। তাছাড়া আরেকটি প্রশ্ন যেটুকু বললে যে বাংলাদেশের যে পরিবহন সেক্টর, সত্যি পরিবহন সেক্টর পর্যটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পর্যটন এমন একটি শিল্প যার সাথে এই পরিবহন এবং সংস্কৃতি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং সেই সাথে বিনোদন সবকিছু কিন্তু একটা ফ্রেমের মধ্যে নিয়ে কিন্তু হচ্ছে পর্যটন। এর সাথে অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু সম্পৃক্ত রয়েছে। এবং আমরা যদি বলি ইনফরমেশন মিনিস্ট্রি, সেটাও কিন্তু রয়েছে। ফরেন মিনিস্ট্রিরও কিন্তু এখানে বড় একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল যে টুরিস্ট গুলো আছে, তারা যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, তারা যখন ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর তথ্য উপাত্ত পেয়ে থাকে, যেমন ওয়ার্ল্ড লার্জেস্ট স্যান্ডি সি বিচ হচ্ছে সেন্ট মার্টিন, কক্সবাজার, এবং আমাদের সেন্ট মার্টিন আছে, সাগরকন্যা যেটি হলো কুয়াকাটা, ঠিক তার পাশাপাশি রাতারগুল, বিছানাকান্দি, এবং অসংখ্য বাংলাদেশে কিন্তু ন্যাচারাল বেসড ট্যুরিজম এবং অন্যান্য যেরকম আর্কিওলজিক্যাল ট্যুরিজম এবং ম্যানমেড ট্যুরিজম কিন্তু রয়েছে। আমি সর্বশেষ একটি কথাই বলবো যে বাংলাদেশের এই যে পরিবহন সেক্টরে যে ক্ষতি হয়েছে, সেটি আসলে আমরা স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে এখনো আমরা পাইনি। আমরা সামগ্রিকভাবে যে স্ট্যাটিস্টিক্সটা পেয়েছি, আমি একটু আগে বলেছি, ওভারঅল স্ট্যাটিস্টিক্সটা পেয়েছি পর্যটনের কি পরিমাণ ক্ষতি হতে পারে। এবং পাঠা বাংলাদেশ, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন, আমরা যেটুকু সেই রিসার্চ থেকে বাংলাদেশ চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছি, এই কোভিড-19 এর সময়ে বাংলাদেশে ৯,৭০৫ কোটি টাকার একটি আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে এই পর্যটন ক্ষেত্রে। এবং আমরা ধারণা করছি পর্যটনের সাথে সংশ্লিষ্ট পরিবহন সেক্টর থেকে শুরু করে ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল ইন্ডাস্ট্রিতে যারা স্টেক হোল্ডার রয়েছে এবং সেই সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলো কর্মরত রয়েছে, সেখানে প্রায় ৩,৫,০০০ মানুষের যে চাকরির একটি সংকটের মধ্যে রয়েছে। তো আমরা প্রত্যাশা করছি যে খুবই দ্রুত এই কোভিড-19 এর প্রভাবটি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আবার সেই পর্যটন শিল্প জেগে উঠবে, কর্মসংস্থানে আবার নতুন মাত্রা তৈরি হবে, অর্থনীতিতে আবার প্রবৃদ্ধির যে যাত্রা, যেটি ঊর্ধ্বমান আছে, সেটি আরো অনেক বেশি উপরের দিকে যাবে, সেইটুকুই আমরা প্রত্যাশা করি। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের সাথে এখন কোর্সে যোগ দিয়েছে। আর সন্তোষ কুমার, আমাদেরকে তুমি 98-2000 এর SSC 98 এবং HSC 2000 বাংলাদেশের বন্ধুদের জন্য কিছু বলো, অল্প সময়ের ভিতরে কিছু বলো। বন্ধুরা, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা সবাই এই মুহূর্তে ঘরে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং করোনা পরবর্তী সময়ে নতুন সূর্যোদয়ে আবার আমরা একত্রিত হব নতুন কোনো জয়গানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর মেহেদির কাছে আসি। ডক্টর মেহেদি, তোমার কাছে একটা বন্ধুর প্রশ্ন ছিল আইসিইউর ব্যাপারে। এখন বর্তমান পরিস্থিতি কেমন বাংলাদেশে আইসিইউর, এই ব্যাপারটাই যদি একটু ক্লিয়ার করতা। আর বিশেষ করে 98-2000, SSC 98 এবং HSC 2000 বাংলাদেশ বন্ধুদের ব্যাপারে কিছু বলে শেষ করো তুমি, মেহেদি। থ্যাংক ইউ দোস্ত। যেহেতু এই করোনা পরিস্থিতিতে যারা সিভিয়ার ইল ডিজিজ কন্ডিশনে আছে, যাদের সিভিয়ারিটি ডেভেলপ করছে, অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, যাদের শরীরে এই করোনা পরিস্থিতির জন্য
তাদের অক্সিজেন কনসেন্ট্রেশনটা সেটি 90% নিচে চলে আসছে, যাদেরকে অক্সিজেন দেওয়া হচ্ছে, আর্টিফিশিয়াল অক্সিজেন থেরাপি দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও যাদের অক্সিজেন কনসেন্ট্রেশনটাকে 90% উপরে রাখা যাচ্ছে না, ধরে রাখা যাচ্ছে না, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আইসিইউতে অবশ্যই তাদেরকে লাইফ সাপোর্ট মেশিনে রাখতে হবে। লাইফ সাপোর্ট মেশিন ছাড়া তাদের কোনো বেঁচে থাকার কোনো উপায় নেই। সো দ্যাট আমাদের, যেহেতু আমরা একটা স্বল্পোন্নত দেশ ছিলাম, আমাদের হেলথ ফেসিলিটিস, হেলথ সার্ভিস গুলো অত ওইভাবে ডেভেলপ ছিল না, এবং আমাদের গভর্নমেন্ট যে হসপিটাল গুলোতেও যেহেতু লিমিটেড আইসিইউ ছিল, তাদের ভেন্টিলেটর মেশিন গুলো কিন্তু লিমিটেড ছিল, কারণ প্রত্যেকটা ভেন্টিলেটর মেশিন কিন্তু খুব এক্সপেন্সিভ, এবং যেহেতু লিমিটেড আইসিইউ বেড নাম্বার ছিল, লিমিটেড মেশিন ছিল, কিন্তু এখন নাম্বার অফ পেশেন্ট অনেক বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের গভর্নমেন্ট ফেসিলিটিস গুলো কিন্তু অনেক নিম্ন পর্যায়ে, মানে কম সংখ্যক রয়েছে। এই জন্য গভর্নমেন্ট তড়িঘড়ি করে এখন কিন্তু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল, যেমন লাইক এভার কেয়ার হসপিটাল, যেটি এখন আগে পুরাতন অ্যাপোলো হসপিটাল ছিল, তারপর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, এই সমস্ত হসপিটাল গুলোকে তারা এখন কোড করেছে, এবং তাদেরকে এই করোনা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করার জন্য তাদেরকে অর্ডার দিয়েছে, এবং সে সমস্ত হসপিটাল গুলোতে এখন করোনা পেশেন্ট নেওয়া হচ্ছে। ইভেন স্কয়ার হসপিটালও কিন্তু এখন কিছু কিছু পেশেন্ট এডমিট করা হচ্ছে, এবং পরবর্তীতে স্কয়ার হসপিটালকেও প্রেশারাইজ করা হচ্ছে। তাদের হসপিটাল, যেহেতু এই সমস্ত প্রাইভেট হসপিটাল গুলোতে আইসিইউ ফেসিলিটিস অনেক বেশি থাকে, আইসিইউ বেড নাম্বার বেশি, এবং তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট থাকে, এবং ভেন্টিলেটর মেশিন থেকে শুরু করে সব ফেসিলিটিস গুলো কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ওরা ওইভাবে ডেভেলপ করছে। এই জন্য গভর্নমেন্ট এই সমস্ত মেডিকেল গুলোর দিকে এখন ঝুঁকছে, এবং এদের আইসিইউ গুলোতে এখন এই ধরনের যারা মানে সিভিয়ার ইল পেশেন্ট, যাদের প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছে, যাদের শরীরে অক্সিজেন কনসেন্ট্রেশন ধরে রাখা যাচ্ছে না, তাদেরকে লাইফ সাপোর্টে দিতে হবে, এবং সেই সমস্ত পেশেন্ট গুলোকে এই সমস্ত হসপিটালেতে বেস্ট ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে, এডমিট করা হচ্ছে। তাছাড়া গভর্নমেন্ট কুমিটোলা হসপিটাল এবং কুইত মৈত্র হসপিটালও আইসিইউ ব্যবস্থা আছে, ওইখানেও ভেন্টিলেটর মেশিন দেওয়া হয়েছে। তারপরে প্রাইভেট সেক্টর যেমন রিজেন্ট হসপিটাল উত্তরাতে আছে, এই রিজেন্ট হসপিটালও কিন্তু আইসিইউ ফেসিলিটিস আছে, এবং ওইখানেও প্রাইভেট ভাবে ওরা ব্যাকআপ দিচ্ছে। কিন্তু এগুলো থ্যাংক ইউ ডাক্তার মেহেদী, একটু একটু শেষ করো ইনশাআল্লাহ, খুব এর ভিতরে শেষ করো। এরপরে এসএসসি 98 এবং এইচএসসি 2000 বাংলাদেশ বন্ধুদের জন্য কিছু বলে দাও এটার পরপরই সাথে সাথে। ওকে, বলো মেহেদী, বলো। হ্যাঁ, এসএসসি 98 এন্ড এসএসসি 2000 যে ফেসবুক যে পেজটি বা এই পেজের মাধ্যমে আমরা যারা ফ্রেন্ড সার্কেল ছিলাম, বিভিন্ন মানে ওই সময় 98 ব্যাচ বা 2000 ব্যাচের যে ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন কলেজের যারা ছিলাম বা বিভিন্ন ডিভিশনে ছিলাম, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এই পেজের মাধ্যমে কিন্তু একত্রিত হতে হয়েছে, একটা প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হয়তো কারোর সাথে কখনো কোনো পরিচয় হওয়ার কথাই ছিল না, বা কারোর সাথে কারো দেখা হওয়ার কথাই ছিল না, কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই সবার সাথে পরিচিত হতে পেরেছি, এবং সবাই সবার থটস ভিউজ এগুলো জানতে পারছি, এবং আমাদের মধ্যে আলাদা একটা বন্ডিং তৈরি হয়েছে। এবং এই ফেসবুক যে প্ল্যাটফর্মটি দাঁড়িয়েছে, এই প্ল্যাটফর্মটি এখন আমাদের সবার প্রাণের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা যখন অবসর থাকি, আমরা আমাদের ভিউজ গুলো শেয়ার করে, আমাদের থটস, ইমোশন, লাভস সবকিছু আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু একটা মেন্টাল রিক্রিয়েশন নিচ্ছি। এখানে আমাদের দুঃখ ঘুচানোর একটা সুযোগ আছে, আমরা বিনোদনের একটা স্কোপ আছে। এই প্ল্যাটফর্মটিকে ধরে রেখে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাব, এবং এই প্ল্যাটফর্মটি আমাদের বাংলাদেশে একটি বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতে দাঁড়াবে ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। খোরশেদ, কিছু বলো আমাদের করোনা ফান্ড ব্যাপারে, কিছু বলো, এবং যারা বন্ধুরা জাকাত দিবে, যদি কেউ আমাদের বন্ধুদেরকে হেল্প করতে চায়, তাহলে এই ব্যাপারে কোনো কিছু যদি বলার থাকে খোরশেদ বলতে পারো ইনশাআল্লাহ অল্প সময়। থ্যাংক ইউ আকাশ, আমি মেইনলি যুক্ত হয়েছি আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে, মানে নিজে ব্যাক স্ক্রিনে ভালো লাগছিল না, বোর্ড অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য মূলত আসা। বিশেষ করে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সন্তোষ কুমার দেব, আমাদের ফ্রেন্ড, সে খুবই আজকের জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে এখানে। আর মাহবুব সজল এক্সিলেন্ট তার ব্যাখ্যা, আর বরাবরের মতো তো আমাদের ডক্টর মেহেদী অসাম, সেও বলেছে, আর ডক্টর মিলিয়া রহমানও খুব ভালো ব্যাখ্যা দিয়েছে। সবাইকে আমি এসএসসি 1998 এসএসসি 2000 বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আমাদের অ্যাডমিন মডারেটর প্যানেল, ভলান্টিয়ার অ্যাডমিন মডারেটর প্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দুই একটা ডিক্লারেশনের জন্য এসেছি। আমাদের মূলত এই গ্রুপে লাইভ হয় সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে শুক্রবার। আমরা সাধারণত রাত 10টায় লাইভটা করি,
তবে আগামী মঙ্গলবার আমাদের যে লাইভটা হবে সেটা টাইমিংটা একটু চেঞ্জ হবে দুটা কারণে। একটা হচ্ছে আমাদের আগামী মঙ্গলবার লাইভে আমাদের দুজন 98 এর জুটি আসতেছে, এবং কাকতালীয় ভাবে তাদের মানে আমাদের 98 এর এক ফ্রেন্ড, মানে দুই ফ্রেন্ড থাকে এখানে ইয়াতে ঢাকাতে, আর দুইজন থাকে লেবাননে। তো মেইনলি আমাদের সিজার দম্পতি এবং আমাদের মৈত্রীয় সুমি, ডাক্তার মৈত্রীয় সুমি দম্পতি। মৈত্রীয় সুমির হাজবেন্ড মিশনে আছে লেবাননে, বাংলাদেশ নেভিতে আছে। পাশাপাশি আমাদের সিজার মানে হাসনাত আছে, সে আসবে আগামী মঙ্গলবার। তাদের দুই ফ্যামিলি নিয়ে আলোচনা হবে। এরপরে ধারাবাহিক টাইমিংটা একটু চেঞ্জ হবে মঙ্গলবারটা, সেটা আমরা কাল পরশুর মধ্যে ডিক্লারেশনে জানিয়ে দেবো বন্ধুরা। আর আগামী শুক্রবারে বরাবর মতো আবারও কয়েকজন ডাক্তার ফ্রেন্ড, ইউনিভার্সিটি টিচার এবং পাশাপাশি ব্যাংকার বা গার্মেন্টস সেক্টরের কোনো বন্ধুকে নিয়ে আমি হয়তো বা আড্ডায় হাজির হব। পাশাপাশি আমরা করোনা ফান্ড নিয়ে যেটা কথা হচ্ছিল, আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল যে এই ঈদে যাতে আমাদের কোনো বন্ধুর মন খারাপ না থাকে, তার এই ধারাবাহিকতায় আমরা এটাকে সাহায্য বলবো না, আমরা হলো যে বন্ধুর পাশে দাঁড়ানো। আমরা একটা ফান্ড রাইজ করেছিলাম, সেই ফান্ডের মাধ্যমে আমরা যে সমস্ত বন্ধু সাময়িকভাবে কষ্টে আছে তাদের পাশে ঈদ সামগ্রী নিয়ে, ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রতিটা ফ্যামিলিকে আমরা মোটামুটি একই রকম, সারা দেশে একই রকম প্যাকেজ দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে আমাদের 9 তারিখে 13 ফ্যামিলিতে পৌঁছানো হয়েছে, 12 তারিখে আরো 6 ফ্যামিলিতে, এবং সর্বশেষ 15 তারিখে 3 ফ্যামিলিতে, এবং আগামীকাল সকালে কুড়িগ্রামের 2 ফ্যামিলিতে এবং ঢাকার 1 ফ্যামিলিতে আমাদের ঈদ সামগ্রী পৌঁছাবো ইনশাল্লাহ। এবং আমাদের ফান্ড কার্যক্রম এখনো অব্যাহত আছে। যে সমস্ত বন্ধুরা একটু সাহায্য করতে চাও এগিয়ে আসো। আর আমাদের যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের কাছে মানে সহযোগিতা চেয়েছে, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আমাদের ফান্ড রাইজ অব্যাহত থাকবে। ফান্ড আসলে অবশ্যই তোমাদের পাশে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। বন্ধু, আমরা সবাই মিলে সামনের ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করব। আর এসএসসি 1998 এসএসসি 2000 বাংলাদেশে বর্তমানে প্রায় 2600 কাছাকাছি মেম্বার। বন্ধুরা যদি একটু এফোর্ট দাও, এটা 2600 থেকে কোয়ালিটি 5200 হওয়া একদম ইজি একটা ব্যাপার। হ্যাঁ, আমরা চাই, তবে অবশ্যই 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 98 হতে হবে। কোন ধরনের ফেক আইডি বা কোন ধরনের সিনিয়র বা জুনিয়র আইডি যাতে এখানে যুক্ত না হয়, সেজন্য সবার দৃষ্টি আকর্ষণ করব। কারণ আমাদের এটা শুধুমাত্র আমাদের 98 2000 এর প্ল্যাটফর্ম, সেই হিসেবে আমাদের বন্ধুরা এখানে অবশ্যই স্বাগতম। সকল বন্ধু, এখানে কোনো ধরনের পোস্ট অ্যাপ্রুভাল সিস্টেম নেই। এই গ্রুপটাতে আমরা পোস্ট অ্যাপ্রুভাল রাখি নাই, কারণ বন্ধুত্বের মধ্যে কখনো কর্তৃত্ব বা খবরদারি বা আমিত্ব জিনিসটা চলে না। সেই জন্য আমরা সবসময় চাই আমাদের বন্ধুরা আমাদের সাথে থাকবে। এটা একটা ফ্যামিলি, আমরা ফ্যামিলির মতো থাকবো। আমাদের ফ্যামিলিকে আমরাই রক্ষা করব। তবে হ্যাঁ, গভর্নমেন্টের যে আইসিটি অ্যাক্ট, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমরা কখনোই কোন সরকার বিরোধী, দেশ বিরোধী বা ধর্ম বিরোধী কোন ধরনের পোস্ট এখানে করব না। এটার ব্যাপারে আমরা সচেতন থাকবো। সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ এগিয়ে নিয়ে যাব। তো বরাবরের মতো প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমাদের লাইভ প্রোগ্রাম চলবে। সবাইকে সেই সমস্ত প্রোগ্রামে থাকার আহ্বান জানাই। আগামী মঙ্গলবার একটা শুধুমাত্র টাইমিং চেঞ্জ হবে, সেটা আমরা 2-1 দিনের মধ্যে জানিয়ে দিব। হয় এটা রাত 9টা থেকে হতে পারে অথবা রাত 11টা থেকে হতে পারে, কারণ লেবাননের সাথে আমাদের ইফতারের টাইমের একটা ব্যাপার আছে। বাংলাদেশ সময় রাত 10:26 সময় সেখানে ইফতার হয়। তাহলে আমাদেরকে এমন ভাবে করতে হবে, হয় ইফতারের আগে শেষ করতে হবে, মানে বাংলাদেশ 10:30 আগে শেষ করতে হবে, অথবা আমাদেরকে 11টার পরে গিয়ে শুরু করতে হবে। সেটা আমরা জানিয়ে দিব সময় মতো। আগামী মঙ্গলবারের লাইভ সবাই উপভোগ করবে। পাশাপাশি প্রতি মঙ্গলবার এবং শুক্রবারের লাইভ গুলোতে সবাই প্রাণবন্ত উপস্থিতি কামনা করি। পরিশেষে আবারও ডক্টর সন্তোষ কুমার দেব, ইউ গাইস এক্সিলেন্ট, ডক্টর মেহেদি, মাহবুব সজল এবং ডক্টর মিলিয়া, এবং আজকে আকাশ সুন্দরভাবে সঞ্চালনা করেছে, সেই জন্য সবাইকে ধন্যবাদ। পর্দার আড়ালে যে মানুষটি বসে আছে, যে আমাদেরকে চেহারা দেখাচ্ছে না, ফয়সাল আদনান বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি আমাদের যে টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছ, উই আর গ্রেটফুল টু ইউ। হ্যাঁ, উই আর গ্রেটফুল টু ইউ। এসএসসি 98 এসএসসি 2000 বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মাচ খোরশেদ, থ্যাংক ইউ সো মাচ খোরশেদ, তোমার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল আদনানকে, ও আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে আমাদের সাথে অনেকক্ষণ সময় আমাদেরকে দিয়েছে। এবং পাশাপাশি যে বন্ধুদের সাথে আমি এতক্ষণ ছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছে। আর এত সময় আসলে একসাথে কেটে গেছে, কোন দিকে সময় কাটছে আসলে জানা নাই। আর আমার তরফ থেকে সব এসএসসি 98 এবং এইচএসসি 2000 বাংলাদেশ বন্ধুদের জন্য একটাই কথা, ভালোবাসা অবিরাম সবার জন্য। আর সবাই একটা প্ল্যাটফর্মে আসার জন্য সবার প্রতি আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে, সবার আন্তরিকতা থাকতে হবে, সবার প্রতি সবার হৃদ্যতা থাকতে হবে। আমি জানি ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা সম্ভব। আমি এতটুকু শিখেছি ছোটবেলা থেকে, আলহামদুলিল্লাহ। আমি আমার লাইফে যত কিছু পেয়েছি ভালোবাসা দিয়ে পেয়েছি। এটা আমার প্রত্যেকের প্রতি আমার একটা মেসেজ, যে ভালোবাসা অবিরাম থাকবে এবং
প্রত্যেকজন আলহামদুলিল্লাহ প্রত্যেকজনের প্রতি অনেক বেশি সিনসিয়ার হবো এবং প্রত্যেকজন এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করবো না গ্রুপের সরকার বিরোধী এমন কোনো কাজ করা যাবে না। এটা আমরা ভলান্টিয়ার যারা আছি আপনাদের খেজমতে, এই গ্রুপের খেজমতে, তো মোটামুটি সবাই একই কথা। সবাইকে চাই ভালো ভালো পোস্ট করুন এবং সব বন্ধুদের 98 এবং এইচএসসি 2000 এর সব বন্ধুদেরকে এখানে অ্যাড করুন, আমাদের সাথেই থাকুন। আর করোনা ফান্ডের ব্যাপারে যারা সাহায্য করতে চান তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আর জাকাত ফান্ডের ব্যাপারে যারা জাকাত দিয়ে থাকেন যে বন্ধুরা যদি আমাদের সাথে একসাথে হতে চান তাহলে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা বিকাশ নাম্বারে বিকাশ করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, যেভাবে আপনাদের সুবিধা হয়। আকাশ, আমি 10 সেকেন্ড একটু বলতে চাই। বলো, জাকাত বলো, ফান্ড থেকে বলো। যদি কোনো বন্ধু জাকাত ফান্ড থেকে কোনো বন্ধু আমাদের সহযোগিতা করলে সেটা আমরা 98 এর বন্ধুদেরকে দিব না, আমরা একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার একটা প্ল্যান আছে। ঈদের আগে যদি আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে যদি বৃদ্ধ বাবা মাদের যদি ঈদের পোশাক তুলে দিতে পারি সেটা একটা অন্যরকম প্ল্যান হবে। তো জাকাত ফান্ড থেকে যদি কেউ আমাদের সহযোগিতা Thank করতে you. চায় সেটা করবে। আর আমাদের বন্ধুদের কাছে এটা সাহায্য না, ঈদ সামগ্রী যাচ্ছে, আমরা ঈদের আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করতেছি, আমরা এটা এই মেসেজটাই দিতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা আমার ভালো লাগছে এবং আমি জানি যে প্রত্যেকজন বন্ধুর অনেক বেশি ভালো লাগবে, কারণ আমাদের এখানে সব প্রত্যেকজন বন্ধুই মোটামুটি সবাই সবার মতো করে আছি এবং সবার মন মানসিকতা মিলে এই টাইপের সব বন্ধুরা একসাথে হতে যাচ্ছি এবং সামনে ইনশাল্লাহ, এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, এই দোয়াটা সবার জন্য থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই করোনা মহামারী থেকে পুরা আমাদের বন্ধু বান্ধব এবং বাংলাদেশকে রক্ষা করে। আর যারা আমরা মুসলিম ফ্যামিলি ছেলে মেয়ে, বৌদ্ধ, খ্রিস্টান, ওনারা ওনাদের ধার্মিকতা নিয়ে ওনারা ওনাদের প্রভুর কাছে বলবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রক্ষা করে। এবং আমরা যারা মুসলিম ফ্যামিলি ছেলে মেয়ে আছি তাদের 5 ওয়াক্ত নামাজ কালাম এবং কোরআন শরীফ পড়া এবং তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আমি একটু রিকোয়েস্ট করতেছি, এটা আমার রিকোয়েস্ট। সব বন্ধুদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, অনারেবল রিকোয়েস্ট, যেন নামাজ কালামটা প্রত্যেকদিন পড়া হয় এবং তোবার নামাজ যেন 2 রাকাত পড়ে যেন ঘুমানো হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে পৃথিবীতে আসার আগেই মায়ের পেটে থাকাকালীন, এটা একটু কথা বলি, মায়ের পেটে থাকাকালীন কিন্তু রিজিকের ব্যবস্থা করা হয়েছে এবং পৃথিবীতে কতদিন বাঁচবে এটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, এবং পৃথিবীতে আমি কি করব এই ব্যাপারটাও করে দেওয়া হয়েছে। সো কোনো টেনশন নেওয়ার কিছু নাই, যা হবার তা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদিরে যা রেখেছেন ইনশাআল্লাহ তাই হবে। এবং তবে আল্লাহর কাছে বেশি বেশি ফানা চাইতে হবে এবং সব বন্ধু বান্ধবের জন্য সবাই দোয়া করবেন, সবার মা বাবা যেন ভালো থাকে এবং মা বাবার দিকে সবাই খেয়াল রাখবেন। আর যাদের বাচ্চা আছে বাসায় এবং মা আছেন বাবা আছেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট, এই করোনা মহামারী নিপাত যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, এই বলে আজকে শেষ করতেছি। আর ফয়সাল আদনানকে অনেক অনেক থ্যাঙ্কস, যদি পারো তাহলে আমাদেরকে এক লাইন গান শোনাতে পারো, আমি একটা ছোট রিকোয়েস্ট করলাম। ফয়সাল আদনানকে আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো ফয়সাল আদনান, ফয়সাল। যাই হোক, আমরা বিদায় নিই, সে যদি আসে আসবে। আচ্ছা, আমরা বিদায় নিতে পারি। আর আমাদের অনেক ভুল ত্রুটি হইতে পারে, আমরা এখানে সবাই ভাই নতুন নতুন মানুষ, অনেকে পুরনো মানুষ, অনেক নতুন নতুন বন্ধু, সবাই মোটামুটি আমরা কথা বলতেছি, আমাদের ভুল ত্রুটি হইতে পারে। কারো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই একটু আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ। আজকে ফয়সালের শরীর খারাপ, এর জন্য তুমি আমাদের সাথে যোগ দাও ফয়সাল, যোগ দিয়ে বলে দাও সবাইকে আমরা বিদায় নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ সে নেক্সট টাইম আমাদেরকে গান শোনাবে। এক্ষেত্রে আকাশ আমি একটু বলতে চাচ্ছি, যেহেতু আমি তোমাদের ডাক্তার ফ্রেন্ডস, তোমাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজন হেল্প লাগলে, কারো ফ্যামিলিগত বা কারো নিজস্ব শারীরিক কোনো প্রবলেমস হলে তোমরা আমার নাম্বারে, অনেকের কাছে আমার নাম্বার আছে, তোমরা এনি টাইম রাত যতই গভীর হোক তোমরা আমাকে নক দিতে ভুলবে না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমাদের স্যালিউট মেহেদি অলরেডি অনেককে সার্ভিস দিয়ে থাকে, আমি নিজেও মেহেদির নাম্বার বিভিন্ন জনকে দিয়ে থাকি এবং সে আমার এলাকা জামাই, আমিও দিয়ে থাকি। আমাদের বন্ধু মেহেদি সবাইকে রিকোয়েস্ট করছে, কোনো ফ্রেন্ডদের যদি ফ্যামিলিতে বা কোনো বাবা মার যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা নিজের কোনো প্রবলেম হয়ে থাকে, যে কোনো হেল্পের ব্যাপারে মোটামুটি ও ডাক্তারি হেল্প সবাইকে করার জন্য সর্বদা প্রস্তুত। ওর নাম্বার আমাদের কাছে পাওয়া যাবে, আর বেসিক্যালি ওকে নক করলে অবশ্যই সে মেসেঞ্জারে নাম্বার দিয়ে দিবে। যে কোনো বন্ধু যে কোনো প্রয়োজনে যে কোনো টাইমে ওকে ফোন করতে পারেন। মেহেদিকে অনেক ধন্যবাদ, মেহেদি এমনি হেল্পফুল একটা ছেলে। আর আমি আকাশ চিটং থেকে সবার সাথে জয়েন করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবাই অনেক বেশি ভালো থাকো, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ কখনো আবার দেখা হবে সামনে। সবাই ভালো থাকো। ফয়সাল নেক্সট ডে তে গান শোনাবে, ওর সাথে আমার সাথে মেসেঞ্জারে চ্যাট হচ্ছে।
আমরা এখান থেকে লিভ নিলে হয়তো বা Okay. জিনিসটা খালাস হয়ে যাবে। আমরা খালাস। লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন, ভালো থাকেন অনেক বেশি। আর সব বন্ধুদের জন্য ভালোবাসা অবিরাম। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বেশি ভালো লাগলো, আপনাদের অনেক সময় নষ্ট করেছি। সব বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসি এবং সব বন্ধুরা আমাদের সাথে অ্যাড থাকবেন এই এসএসসি 98 এবং এইচএসসি 2000 এর বাংলাদেশ গ্রুপটাতে। আমরা চাই আমরা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষার উপরে এই প্ল্যাটফর্মটা তৈরি করা সম্ভব। এবং অনেক বেশি ভালো থাকেন সবাই। আল্লাহ সুবহানাহু তাআলা যেন সব বন্ধু বান্ধবকে এবং পরিবারকে এবং বাংলাদেশের উপর রহমত করে, এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সব বন্ধু বান্ধবের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মতো খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন।